দিনটা যখন বুধবার আর 9:30 বেজে গিয়েছে মানেই এবার বিষয় হচ্ছে সঙ্গে স্পেশালিস্টের। আজ এমন একটা দিন যেদিন আমাদের মধ্যে এমন একজন বিশেষজ্ঞ আসবেন যিনি আপনাকে জীবনের পথ দেখাবেন। আপনার চলার পথে কোথাও ভুল হচ্ছে কিনা, খামতি থাকছে কিনা সেগুলো তিনি একেবারে পয়েন্ট আউট করে আপনাকে জানিয়ে দেবেন। আর সেই জানানোর কাজটা আজকে করবেন বলছি। তবে তার আগে স্টুডিওর এ প্রান্তে যারা আছে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, থাকবে রাত 12টা পর্যন্ত। সঙ্গে স্পেশালিস্ট চলবে রাত 11টা অবধি। তারপরেও আমরা আরো 1 ঘন্টা আছি আপনার সঙ্গে। আর আজ আমরা কাকে পেয়েছি? এমন একজনকে যিনি জীবনের দিশা দেখান। ভুল ত্রুটি সরিয়ে মানুষের সফট স্কিল যেটা সেটাকে আরো শান দেন। তিনি আমাদের লাইফ মেন্টর বা মোটিভেশন গুরু মৃণাল চক্রবর্তী। জীবনের সফলতার শর্টকাট, আদৌ জানি না যে জীবনে সফলতার শর্টকাট বলে কিছু হয় কিনা, আর সাফল্য কিভাবে আসে, তার আসার পথ কি। আমরা সবাই তো অপেক্ষা করি সেই সাফল্যের জন্যে। তাই বারবার আমাদেরকে এটা মনে রাখতে হয় যে এই সাফল্য আসছে কি করে, কোন পথ ধরে। জীবনে হতাশা যদি আসে, স্বপ্ন দেখা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি সাফল্য আসবে? এমন নানান প্রশ্ন নানান মানুষের মধ্যে, ছোট থেকে বড় সবাই ভাবছে নিজের মতো করে। আর উত্তর দেবেন আজ আমাদের অতিথি, লাইফ মেন্টর, মোটিভেশন গুরু মৃণাল চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, নমস্কার সবাইকে। আমি সত্যি খুব অভিভূত যখনই আমাকে এভাবে ইনভাইট করা হয়। তবে আপনি শুরুতে একটা কথা বলছিলেন, শর্টকাট। যতটুকু আমার অভিজ্ঞতা এই বয়সে এত মানুষ ঘেঁটে, যে স্ট্রেট লাইনের কোনো শর্টকাট হয় না। সো কিছু জিনিস আছে যেটাকে শর্টকাট করতে গেলে সেটা কাটশর্ট হয়ে যায়। সো জীবনে চলার যে পথ সেখানে উঁচু নিচু থাকবে এবং সেই উঁচু নিচুর মধ্যে দিয়েই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। সেটাই তো জীবন। আচ্ছা, আম- এই যে জীবনের শর্টকাটে আপনি ১ম এই বলে দিলেন একটা স্ট্রেইট লাইন আমাদের জীবন। কিন্তু দেখুন এই জীবনের যে সরল রেখাটি তার মধ্যে তো অনেক উঁচু-নিচু, অনেক রকম ওঠা-পড়া রয়েছে। এবার যে প্রশ্নটা তাই না করলেই নয় যে জীবন যখন খুব মন্থর গতিতে বইছে, যখন জীবনে একটা খারাপ ফেজ যাচ্ছে, আমাদের মনের মধ্যে তখন অনেক কিছু চলতে থাকে। কেউ জীবন থেকে মুখ পর্যন্ত ফিরিয়ে নেয়। রাইট। আমরা দেখতে পাই যে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ছে। হু, হু। সেটা আ যৌবন হতে পারে, কিশোরকাল হতে পারে, সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষও হতে পারে। এই রাইট। যে জীবনের যখন খুব খারাপ অবস্থা, হুম। একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, ফিরবো কিভাবে? মন্ত্র কি? এই প্রশ্নটা যতটাই ছোট কিন্তু প্রশ্নের গভীরতা অনেকটাই বেশি। যদি প্রশ্নটাকে দুভাবে দেখি, যে যদি প্রকৃতি থেকে আমরা কিছু শিক্ষা নিই, তাহলে দেখব একটি গাছের বীজ যদি মাটির তলায় পুঁতে দেওয়া হয়, চারিদিকে ওপর থেকে মাটি ফেলে দেওয়া হয়, বীজটা কিন্তু সেই অর্থে কিছুই দেখতে পায় না, চারিদিকে অন্ধকার দেখে। এবং বীজটা এটাও জানে ওই অন্ধকারের মধ্যে তাকে আলোর দিশা দেখতে হলে উপরে উঠতে হবে। আবার বীজটাতে সেইভাবেই ইউনিভার্স প্রোগ্রাম করে দেয়, প্রথমেই যদি সে উপরে উঠতে যায় সে কিন্তু বেশি দিন বাঁচবে না। সে জানে আমাকে আরো 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 অন্ধকারে যেতে হবে, তার কারণ আমি যদি অন্ধকারকে আঁকড়ে না ধরে সেই মাটির থেকে রসদ না নিতে পারি, কানেক্ট অ্যান্ড কালেক্ট না করতে পারি, তাহলে একটা দিন ইউনিভার্সে আমি কন্ট্রিবিউট করতে পারবো না। কন্ট্রিবিউট মানে একটা গাছ ফুল দেয়, ফল দেয়। ঠিক সেরকম আমাদের জীবন যখন মন্থর চলছে, তখন যদি আমরা একটা সিগন্যালের কথা ভাবি, অনেক সময় আমরা স্পিডে গাড়ি চালাতে চাই। কিন্তু অনেক সময় লাল সিগন্যাল আসে, হয়তো আসে বলেই আমাদের জীবনটা নতুন করে বেঁচে যায়। আমাদের টুইন টাওয়ারের অ্যাক্সিডেন্টের ঘটনার কথা যদি আমরা জানি, জীবনের এরকম ১০০-র উপর ঘটনা আছে। ওই দিন মোর দ্যান 1000 পিপল তারা টুইন টাওয়ারে টাইমে পৌঁছাতে পারেননি। ডিউ টু ট্রাফিক, ডিউ টু বাড়িতে গন্ডগোল। একজনের একটা খুব ইম্পোর্টেন্ট মিটিং ছিল। তার মেয়ে বাড়িতে বেরোনোর সময় বাবাকে আদর করতে যায় এবং তার কাঁচের গ্লাস থেকে পুরো দুধটা বাবার গায়ে পড়ে যায়। বাবা মেয়ের ওপর প্রচণ্ড রাগ করে ঠিকই। কিন্তু ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে বাবা হয়তো জীবিত থাকতো না আজকের ডেটে। বলার বক্তব্য এটাই, আমরা কোনটাকে মন্থর দেখবো, কোনটাকে স্পিড দেখবো, এটা ডিপেন্ড করছে আমাদের ম্যাচুরিটির ওপর। আমরা কোন বয়সে রয়েছি। এখন প্রশ্নটা হচ্ছে মন্থরটা জীবনের একটা পার্ট। তার কারণ আমরা আমাদের মতন স্পিডে সবসময় যে গ্রো করব, আর ইউনিভার্সও সেটা সবসময় যে সেভাবে দেবে, তাই যদি হতো তাহলে কয়লার দাম ১,০০,০০,০০০ টাকা হতো, হীরের দাম ৳২ হতো। কিন্তু ব্যাপারটা তো তা নয়। হীরের দাম কত আর কয়লার দাম কিছুই না। বিকজ কয়লা যে প্রেশারে থাকে, হিরে তার থেকে ১০০ গুণ প্রেশারে থাকে। একটা ছোট্ট যখন শুঁয়োপোকা
একটা কুকুনের মধ্যে প্রেসারে থাকে তারপরেই কিন্তু প্রজাপতি হয়। আমরা কাউকে দেখেছি প্রজাপতিকে ধরতে বা দেখতে? কিন্তু কোনো মানুষকে দেখেছি যে শুঁয়োপোকাকে আদর করতে? মানে বলার বক্তব্য একটাই যে মন্থর এটা পুরো পার্সপেক্টিভ। হ্যাঁ, আত্মহননের মানসিকতা হয় কিন্তু তার জন্য নিজেকে দৃঢ় করতে হবে মানসিক এবং শারীরিকভাবে। আর আমি যে স্ট্রেট লাইনটার কথা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন মানে এই সেন্সে বলছিলাম যে জীবনে ছোট করা যাবে না। জীবনটা একটা আপ ডাউন চলবে, কভি খুশি কভি গম। সেইখানেই আমার ম্যাচুরিটি তৈরি করতে হবে। যেরকম যখন আমরা ক্রিকেট দেখি একটা বল যখন বাউন্স আসে, তখন যদি ডাক করে যাই তাহলে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। আবার ফুল টস আসলে ব্যাটটা ঘুরিয়ে মাঠের বাইরে বলটা পাঠিয়ে দিতে হবে। তো কোথায় নিচে নামতে হবে, কোথায় উঠতে হবে সেটাই হচ্ছে ম্যাচুরিটি। সেটাই জীবন থেকে মানুষ শেখে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন তারা কেউ দেখে শিখবেন, কেউ ঠেকে শিখবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি মৃণাল চক্রবর্তী। আর আপনারাও বিশ্বজিৎ আর মনীষার সঙ্গে সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে 22488085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9903059992 এই নাম্বারে এসে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমাদের দুটো ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনারা, 100.1 FM গোল্ড এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা। এই এফএম এ আপনারা লাইভ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। সেই লাইভ এফএম এর ফেসবুকের নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আমরা শুরুতেই আসছিলাম সাফল্যের কথা বলতে। এই যে সাফল্যের কথা বলছেন, সাফল্যের জন্য অ্যাটিটিউড কেমন হওয়া দরকার একদম ছোটবেলা থেকে, যে আমি লাইফে যদি সফল হতে চাই তার মূল চাবিকাঠি কি? যদি আমি আমার জীবনের ব্যাখ্যা থেকে বলি বা আমি যেটা আমার বাবা-মায়ের কাছ থেকে শিখেছি, ১ম এই হচ্ছে ডিসিপ্লিন এবং শরীরচর্চা। তার কারণ আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যখন আমরা ফর্ম ফিল আপ করি, আমরা বাড়ির অ্যাড্রেস লিখি। আর টেম্পোরারি অ্যাড্রেসে লিখি যদি আমাদের আরেকটা বাড়ি থাকে। কিন্তু কতজন মানুষ আমরা আজকে বলে নয়, আমরা সারা জীবনে একবারও এটা ফিল করি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের বডি। আর সেই পার্মানেন্ট অ্যাড্রেসকে আমরা ছোটবেলা থেকে যদি রেসপেক্ট না দিই, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের কিভাবে রেসপেক্ট দেবে? এবং ছোটবেলা থেকেই যদি সময়কে মূল্য দেওয়া যায়, সেই জন্য বলা হয়, "ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। অ্যান্ড ইফ ইউ নেভার রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম অলসো ডিসরেসপেক্ট ইউর ফিউচার।" মানে বর্তমান সময়ে যে বয়সে আমরা আছি না কেন, আমরা সময়ের সাথে যদি ডিসিপ্লিন এবং ডিসিপ্লিনের সাথে যদি ডেডিকেশন, আর সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে লার্নিং মাইন্ডসেটে থাকা। হোয়াট ইজ লার্নিং মাইন্ডসেট? মানে সবকিছুর মধ্যে থেকে সবার কাছ থেকে শিখবো। শেখার কোনো বয়স হয় না। যেরকম আজকে আমি একটু আগে একটা চেস ক্লাস করাচ্ছিলাম। সেখানে একটি বাচ্চা ছেলে এত সুন্দর একটা উত্তর দিল। আমি তার উত্তর শুনে মনে হলো আমিও যেন তার কাছ থেকে শিখলাম এবং তাকে আমি অ্যাডমিট করে আসলাম যে, "তুমি আমাকে আজকে নতুন কিছু শেখালে।" মানে সবসময় যে আমাদের সামনে যারা বড় বা খুব সাকসেসফুল সো কল্ড যেটাকে আমরা সাকসেসফুল বলি, তারাই যে শেখাবে তা নয়। একটা ছোট্ট আ বাচ্চা বা ছোট্ট পাখি বা একটা গাছের ডালও কিন্তু আমাদের অনেক কিছু শেখাতে পারে। ওই শেখার মানসিকতাটা থাকা দরকার। আমার মনে হয় এই ৩ টেকে কম্বাইন করে রেগুলার বেসিসে যদি তার চোখ, কান, নাক মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যদি এক লক্ষ্য স্থির থাকে, তাহলে সফলতা তার পায়ের কাছে আসবে। সেটা যে ধরনেরই সফলতা সে চাক না কেন। বেশ। একদম ছোটদের কথায় আছি। সেই ছোটদের কথাতেই আরো কিছুক্ষণ থাকবো। পড়তে বসে অন্যমনস্ক হয়ে যায় ছেলে বা মেয়ে। পড়তে বসে আগের দিনের পড়া সে ভুলে যাচ্ছে। কিংবা খুব বেশি মোবাইল অ্যাডিকশন তৈরি হচ্ছে। এইগুলো আপনি আপনার পেশাগত জগতে প্রায় রোজ শোনেন। ভুরি, রাইট, ভুরি শোনেন। রাইট। এবং খুব সুন্দরভাবে আপনি ট্রেন করেন সেইসব শিশুদের যারা পড়াশুনো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে রাইট। তার লাইফস্টাইলের জন্য। আমি খুব ছোট, ছোট করে ২-৩ টে প্রশ্ন রাখবো। ১, ছোটদের মনঃসংযোগ বাড়ানোর জন্য বাবা-মায়েরা কি করবেন? ১ম কথাই হচ্ছে আমরা যদি বাচ্চাটাকে একটু ভালো করে দেখি, সে কিছু বিশেষ ব্যাপারে তার নিজের ইন্টারেস্ট আছে, সেখানে কিন্তু সে মনোসংযোগ ইউজ করছে। কিন্তু যেটাতে তার ইন্টারেস্ট নেই, তার বাবার ইন্টারেস্ট আছে, সেটাই কিন্তু বাবা বা মায়ের, সেটাই কিন্তু তার মনোযোগ নেই। যেরকম কেউ যদি খেলাধুলা করতে প্রচণ্ডভাবে পছন্দ করে, তাকে আপনি যেকোনো খেলাধুলা, ইভেন মোবাইলেও গেম বা আদার্স কোনো খেলাধুলায় দেখুন, সে ঘন্টার পর ঘন্টা মনোসংযোগ করছে। কিন্তু সেটাই যখন পড়তে বসতে বলা হচ্ছে, সে কিছুতেই পড়তে বসতে চাইছে না। এখানে আমি যদি একটু ফিজিক্যাল বডির ওপর দেখি, আমাদের লিম্বিক ব্রেন বলতে যেটা বোঝায় যে লিম্বিক টিস্যুস, সেটা ম্যাক্সিমামটাই থাকে আমাদের স্পাইনে। মোস্ট অফ দ্য টাইম আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পারি আজকের ডেটে বাচ্চারা বিছানায় বসতে অনেক বেশি কমফোর্টেবল যত না চেয়ার টেবিল।
আমার মনে আছে ছোটবেলায় আমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে আমার বাবা সবসময় একটা কাঠের চেয়ার বানিয়ে দিয়েছিল, বলে এই চেয়ারে বসেই পড়তে হবে, পড়তে হলে পড়ো, নাহলে পড়াশোনা করার দরকার নেই। এবার তার পিছনে যে লজিকটা ছিল সেটা এখন বুঝতে পারি, সেটা হচ্ছে স্পাইন যদি সোজা থাকে, মানে আমরা সেই অর্থে যদি বলি শিক দ্বারা যদি সোজা থাকে, তাহলে কিন্তু কনসেন্ট্রেশনে একটা বিরাট মিরাকেল এফেক্ট পাওয়া যায়। সেকেন্ড অফ অল, যে সমস্ত ছোট বাচ্চারা কনসেন্ট্রেট করতে পারছে না, কোথাও তাদের দেখা যাচ্ছে টিভি অথবা মোবাইলের প্রতি একটা অসীম আগ্রহ। খেতে বসলে তাকে টিভি দেখতেই হবে, খেতে বসলে তার মোবাইল হাতেই থাকবে। এই ব্যাপারটাতে বাবা মায়েরও একটা ছোট দায়িত্ব আমি রিকোয়েস্ট করব। একটা ইংলিশে কথা আছে, মাঙ্কি সি মাঙ্কি ডু। মানে বাঁদর যা দেখে তাই করে। আমরাও বাঁদর থেকেই এসেছি। সেই অর্থে বাবা মা যদি হাতে মোবাইল নিয়ে বাচ্চাকে বলে, এই মোবাইল হাত দিস না খাওয়ার সময়, সেক্ষেত্রে বাচ্চা হাত দেবেই। তারা বলবে তুমি হাত দিলে দোষ নেই, আমি হাত দিলে দোষ। এবং টিভি চালিয়ে বাবা যদি কিছু দেখে, সে যদি বাচ্চাকে বলে তুই যখন খেতে বসবি টিভি দেখবি না, এটা কিন্তু মানায় না। তার কারণ আজকালকার বাচ্চারা ডিসকাশনের থেকে বেশি আর্গুমেন্টিভ স্টেজে চলে যায়, বিকজ আমরাই ছোটবেলায় বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিই কম্প্যারিজন, যে দেখ ওর বাবা মা ওকে কিছুই দেয়নি, কত ভালো রেজাল্ট করেছে। এবং সেই বাচ্চাটাই যখন তার বাবাকে বলছে তুমি যেটা নিজে করো সেটা আমাকে কি করে বারণ করো। সেই জন্য কম্প্যারিজন করাটা উচিত নয়। এবং আমার মনে হয় এগুলো বাইফার্কেট হয়ে যায়, মানে ছোট 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 অনেকগুলো পয়েন্ট একসাথে করলে তবেই কিন্তু বাচ্চার কনসেন্ট্রেশন আসতে পারে। এটা আমার মনে হয়। বেশ। আরো একটা প্রশ্ন হুম। যেটা করতে ইচ্ছে করছে যে এখন একটা ট্রেন্ড তৈরি হয়েছে ইউথদের মধ্যে, বিশেষত জিমে যেতে হবে ফিজিক্যাল ফিটনেসের জন্য। মেন্টাল ফিটনেসের জন্য কোথায় যাবে? এটা ফ্যাক্ট, জিমে যেতে হবে। কিন্তু জিমে গিয়েও যে প্রপার এক্সারসাইজটা কি সেটা ম্যাক্সিমাম বাচ্চারা জানে না। যেহেতু আমি নিজে ওয়ার্কআউট করি, সেক্ষেত্রে আমার মনে হয় ওটাও একটা বিরাট বিষয়। সেকেন্ড অফ অল, মনের জোর বাড়ানোটা অনেকটা শরীরের জোরের মতন। মানে একটা প্লাস্টিক বটলে জল আর একটা কাঁচের বটলে জল, সেখানে দেখা যায় কাঁচের বোতলের জলটা অনেক ভালো থাকে। মানে ফিজিক্যালি স্ট্রং হলে সেক্ষেত্রে মনটা স্ট্রং হওয়ার উপায় থাকে। আমার সহজ ব্যাখ্যা যদি বলি বা আমার এক্সপেরিয়েন্স যদি বলি, রোজ তুমি একজন বিখ্যাত মানুষের সাথে ২ ঘন্টা কাটাও। তাহলেই তুমি বুঝতে পারবে যে মনকে কি করে ঠিক রাখা যায়। এবার প্রশ্ন আসতে পারে ২ ঘন্টা করে বিখ্যাত মানুষ মানে? ধরে নিলাম বিবেকানন্দের একটি বই নিয়ে আমি ২ ঘন্টা স্পেন্ড করলাম। তাহলে তো বিবেকানন্দের সাথে থাকা হলো। আমি যদি ঋষি অরবিন্দের সাথে কিছুক্ষণ থাকলাম, তার বই পড়লাম, বা এরকম কোনো গাইডের বই পড়লাম যে আমি যে ফিল্ডে নিজেকে দেখতে চাই সেই ফিল্ডে তিনি খুব মানে সাকসেসফুল। সেই অর্থে আমি সবসময় অ্যাডভাইস করি ম্যানুয়াল বুক দেখার জন্য। বিকজ যত বেশি আমরা মোবাইলের আলোর দিকে তাকাবো, তত কিন্তু কনসেন্ট্রেশন গ্যাপ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ মনের অনেক বেশি ট্রানজিশন আসবে। কেননা কন্টিনিউয়াস মোবাইলে পপ আপ হতে থাকে বিভিন্ন ধরনের এসএমএস। আমার মনে হয় বাড়িতে বাবা মার সাথে বসলেও কিন্তু অনেকটা সময় আমরা অনেকভাবে মনকে স্থির বা ধীর রাখতে পারি। এই মুহূর্তে বেশ। বন্ধু আছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। লিসনার রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার। 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 থানা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ, বলুন। আমার ২ টি প্রশ্ন আছে। এই বর্তমান দ্রুত পরিবর্তনশীল জগতে অভূতপূর্ব প্রযুক্তির উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যে আগমন ঘটেছে, তাতে একজন শিশুর সঠিক বিকাশ কিভাবে সম্ভব? এটা যদি একটু বলেন। আর ২য় প্রশ্ন হচ্ছে, আমরা দেখি আমাদের সহনাগরিকদের মধ্যে অনেকে ভিন্নভাবে সক্ষম, মানে যারা তথাকথিত প্রতিবন্ধী। এই সময়ের পরিপ্রেক্ষিতে তাদের জীবনের সাফল্যের চাবিকাঠিটা ঠিক কি হওয়া উচিত? নমস্কার। মূলত তিনি বলতে চাইছেন যে মানে শিশুদের যখন একটা মানসিক বা সার্বিক বিকাশের জন্য এআই কিভাবে সাহায্য করবে বা এআই এর দুনিয়ায় তারা কিভাবে বিকাশ ঘটাবে? রাইট। এটাকে সেই ঘুরে ফিরে একটা পয়েন্টে আমাকে আসতেই হবে যে একটা প্রপার রুটিন থাকা উচিত। যেরকম আমি যদি এভাবে বলি যে ধরুন কেউ ৳১০০ পেয়েছে। সে ৳১০০ থেকে ১ম এই ৳৭০ খরচা করলো তার ডেইলি এক্সপেন্সেস এ। ৳৩০ সে জমালো। এইভাবে সে ১০ বছর চলল। আর উল্টো দিকে তারই আরেক বন্ধু, সে ১ম এই ৳১০০ পেয়ে ৳৬০-৬৫ প্রয়োজনে ৳৭০ আগে সেভ করলো। তাতে যদি খুব কষ্টে শিষ্টেও চলতে হয়, সে ৳৩০ ১ম এই কিন্তু খরচা হলো। তার মানে এক বন্ধু ৳৭০ খরচা করছে তার ডেইলি এক্সপেন্সেস এ, এক বন্ধু ৳৭০ জমাচ্ছে তার ফিউচারের জন্য। তো আমরা যদি এটা বিজনেস অ্যাসপেক্ট এ দেখি, দেখা যাবে যে ৳৭০ জমাচ্ছে সে কিন্তু একটা সার্টেন টাইমের পর আল্ট্রা রিচ বা স্টিঙ্ক রিচ হয়ে দাঁড়াবে। তার কারণ সে টাকার মূল্য বোঝে, সেইজন্য ১ম থেকেই সে মিতব্যয়ী, মানে যেখানে যতটুকু না খরচা করলেই নয় সেইভাবে। আমরা যদি এই টাকার কনসেপ্টটাকেই যদি সময়ের জায়গায় মানে শিফট করি, যে ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যেও বোঝা উচিত এবং বাবা-মাদেরও এই জিনিসটা তৈরি করা যে ২৪ ঘন্টার মধ্যে ৩-৮ ফর্মুলা আছে। ৩-৮ মানে ৮, ৮, ৮।
একটা 8 মানে প্রপার সাউন্ড স্লিপ। এবার দুটো যে 8 তার মধ্যে একটা হচ্ছে তার স্কুলে থাকলে, আর 8টা হচ্ছে তার আদার্স ওয়ার্ক অ্যাক্টিভিটি। এই আদার্স ওয়ার্ক অ্যাক্টিভিটির ক্ষেত্রে মাথায় রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা মেনটেনেন্স রাখতে হবে, আদারওয়াইজ লং টার্মে কিন্তু সার্ভিসের প্রচুর কস্ট আছে। যেরকম একটা গাড়ি রোজ যদি কেউ ধোয়াধুয়ি করে, রোজ যদি তার স্পেয়ার পার্টস চেক করে, রোজ যদি তার টায়ার চেক করে, সেই গাড়ি কোনোদিনও অ্যাক্সিডেন্ট হয় না, সেই গাড়ি সার্ভিসিংয়ে গেলেও প্রচুর টাকার কোনো বিল হয় না। কিন্তু যে গাড়ি রেগুলার চেক হয় না, 6 মাস 8 মাস 1 বছর বাদে যায়, সেই গাড়ি কিন্তু একটা বিরাটভাবে 25,000 থেকে 2 লাখ টাকা অবধি খরচা হয়। রিসেন্টলি আমার এক পরিচিতর ঘটনা, নাম ইম্পর্টেন্ট নয় বলে উল্লেখ করছি না, তিনি গাড়ি ধোন না, তার কারণ তার কাছে 100 টাকাটা ওয়েস্টেজ মনে হয় প্রত্যেক দিন। তিনি কোনো সময় গাড়ি সার্ভিসিং নেন না, তার মনে হয় সার্ভিসিংয়ে লোককে বোকা বানানো হয়। এবং সেই মানুষটি রিসেন্টলি দুটো বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে লাকিলি বেঁচে গেছেন। প্রথমে একবার টায়ার পাঞ্চার হয়, দ্বিতীয়বার তার ব্রেক ফেল করে। তার কারণ যখন সে সার্ভিসিংয়ে নিয়ে যায়, বলা হয় আপনার ব্রেক অনেক দিন আগেই ক্ষয়ে গেছে, আপনার টায়ারে গিয়ে ব্রেকটা লাগছে, আর সেখানে আপনি এতদিন ধরে সার্ভিসিং করাননি কেন? তো এই মেনটেনেন্স ওয়ার্ডটা মাথায় রাখতে হবে যে এভরি ডে আই শুড স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই সেলফ টু ইমপ্রুভ মাই মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ আই হ্যাভ টু রেসপেক্ট মাই বডি, মানে ফিজিক্যাল হেলথ। এটা যদি কন্টিনিউয়াস কেউ মেনটেন করে, ওই 70 টাকা জমানোর মতন সে একদিন কিন্তু আল্ট্রা রিচ হবে, বিকজ এই বডি আর এই মাইন্ডকে নিয়েই কিন্তু আমাদের সারা পৃথিবীতে ঘুরতে হয়। এটাই হলো আমার ব্যাখ্যা। এই যে বডি অ্যান্ড মাইন্ড গেম, যেটা আপনি খুব সহজ করে আমাদের বলে দিলেন যে দুটোর যোগসূত্র, এখান থেকে আবারও সেই ছোটদের প্রশ্নে যাব। ভীষণ অন্যমনস্ক যে বাচ্চা, তার মনঃসংযোগের কথা একটু আগে বলেছেন। এবার বলছি বাচ্চাটি অন্যমনস্ক নয়, কিন্তু তার স্মৃতি শক্তি কম, সে নম্বর কম আনছে, বাবা মা যা পড়াচ্ছে ভুলে যাচ্ছে। এই যে একটা নম্বর সর্বস্ব শিক্ষা ব্যবস্থা আমাদের রয়েছে এখনো, এবং সত্যি একটা নতুন ক্লাসে বা নতুন পড়াশোনায় ঢুকতে গেলে নম্বরটা দেখে, এই রাইট, সিস্টেম দেখে, এই সিস্টেমের বাইরে তো বাবা মা বেরোতে পারেন না। রাইট। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন একটা বাচ্চাকে পড়াশোনায় নম্বর ভালো পাওয়ানোর জন্য বাবা মার কি কি গুণ থাকা উচিত? বাবা মায়ের গুণ বলতে গেলে খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের চোখে চোখ রেখে কথা বলা, যেটা মোস্ট অফ দ্য টাইম বাচ্চারা আজকের দিনে হয় না। 90% ক্ষেত্রে আমরা দেখতে পাই আজকের যে ভাগদৌড়ের জীবনে বাবাও ওয়ার্কিং, মাও ওয়ার্কিং, এবং ম্যাক্সিমাম সময় আমার কাছে এরকম ঘটনাও আসে বাচ্চা ক্রেসে বড় হচ্ছে। তো সেক্ষেত্রে বাবা মায়ের যেটুকু সময়, সেক্ষেত্রে বাবা যদি ট্রান্সফারেবল জব হয়, বাবা যদি বাইরে থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাবা মায়ের উচিত অন্তত ভিডিও কল, অন্তত ফোনে রেগুলার কথা বলা। রিসেন্টলি একটি বাচ্চা আমার কাছে এসছিল। বাচ্চাটির মা অন্য কোথাও থাকে তার কাজের জন্য। দাদু ঠাকুমার কাছে বাচ্চাটি বড় হচ্ছে। কিন্তু বাচ্চাটির জন্য মা দিনে ২ মিনিট খালি "কেমন আছিস? ভালো আছিস? খেয়েছিস?" এইটুকু। মায়ের সাথে লাস্ট তার ফিজিক্যালি দেখা হয়েছে, ভিডিও কলে কখনো দেখা হয়নি। যেখানে প্রযুক্তির সুযোগ আছে, সেখানে ইমোশনাল বন্ডিং তৈরি করাটা খুব দরকার। একটা সময় ছিল, আ আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে ধরুন ৩৫-৪০ বছর আগে, তখন বাবা-মারা একটু স্ট্রিক্ট থাকতেন এবং সেখানে বাচ্চাদের ম্যাজিকের মতন কাজ করত। কিন্তু আজকের দিনের বাচ্চাদের আইকিউ বলুন, ইকিউ বলুন, এসকিউ বলুন, অসম্ভব অ্যাডভান্স। সেক্ষেত্রে বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং অনেকটা কালেক্টিভ মেজারে এগোনো। কালেক্টিভ মেজার মানে চলো আমরা দুজনে মিলে চেষ্টা করে দেখি পড়াটা মুখস্থ হচ্ছে কিনা। মোস্ট অফ দ্য টাইম মা-বাবা বলে, "এই মন দিয়ে পড়াশোনা কর।" নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই মন দিয়ে পড়াশোনার মানে কি? এটা কতজন বাবা-মা আমরা বোঝাই বাচ্চাদের। তো ওই মন দিয়ে পড়াশোনা মানে কিছুটা বলা হয় মাইন্ডফুলনেস বা ইচিগো-ইচি। এটা একটা জাপানিজ ওয়ার্ড। মানে বর্তমান মোমেন্টটাকে অনুভব করা। বাট এটা একটা বাচ্চাকে বোঝানোর জন্য বাবা-মাকেও সঙ্গে থাকাটা দরকার। যেটা বলা হয় যে একদম পাশে বসে, ধরুন এক্সাম্পল, তার পড়া মুখস্থ হয় না। তো বাবা-মা বলল, "চলো ম্যান্ডালা ড্রয়িং করি।" ম্যান্ডালা ড্রয়িং মানে জাস্ট বসে ১০ মিনিট স্কেচ করা। একটা স্কেচ আছে ওইটা। এবার করে বললাম, "চলো পড়তে বসি।" বা সে ফর এক্সাম্পল আমি একটা মাইন্ড গেম খেললাম। কিরকম মাইন্ড গেম? স্পেলিং। আমি একটা সোজা স্পেলিং বললাম যে ফুটবল। সোজা বলল। সোজা বলার পরে এবার বললাম উল্টো করে বলতে। মানে এটা একটা নিউরনাল ওয়ার্ম আপ এর মতন হলো। এবার ৩ মিনিট এইটা খেলার পর যখনই তাকে পড়তে বসানো হবে, সে কিন্তু অটোমেটিক্যালি কনসেনট্রেট করতে পারবে। বা পড়াটাকে একটু টেকনিক্যালি ইজি করে দেওয়া। ধরুন ১০ টা ওয়ার্ড আছে, সে কিছুতেই মুখস্থ করতে পারছে না। তখন তাকে বলা হলো, "ঠিক আছে, তুমি এই ওয়ার্ডগুলো শোনো তো।" বলা হলো ম্যাঙ্গো, সিজার, গোল্ড কয়েন, এরোপ্লেন, আ এবিসিডি, তারপরে বলা হলো মাঙ্কি। এবার বাচ্চাটা এগুলো মনে রাখতে পারছে না, যেটা আপনি প্রশ্ন করলেন। এবার এটা মনে রাখার জন্য বাবা-মা যদি এটাকে ইমাজিনারি বা ভিজুয়াল করে, যে ক্লোজ ইউর আইস। এবার মনে করো তুমি একটা আম গাছের সামনে দাঁড়িয়ে আছো। আর আমের ভেতরে দেখতে পাচ্ছ একটা গোল্ড কয়েন। তোমার হাতে থাকলো একটা ছুরি বা কাঁচি।
সেই কাঁচি দিয়ে তুমি কাটলে ভেতর থেকে গোল্ড কয়েন বেরোলো, যেই না গোল্ড কয়েনটা বেরোলো তুমি গলায় দিলে, আর দূর থেকে দেখলে পেলে একটা প্লেন আসছে আর প্লেনের মধ্যে এবিসিডি বেড়াতে বেরিয়েছে। তখন তুমি দেখলে ভেতরে একটা মাংকিও রয়েছে। এবার যখন আপনি বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোন গাছের সামনে দাঁড়িয়ে ছিলে, বলবে ম্যাঙ্গো। আচ্ছা ম্যাঙ্গোর মধ্যে কি ছিল? গোল্ড কয়েন। তারপরে কি ছিল? সিজার। বোঝাতে পারলাম ব্যাপারটা? অনেকটা গল্প করে বলে দিলেই ও কিন্তু ভিজুয়াল করলো, মানে ওই সিইং ইজ বিলিভিং বলার মতন, মানে মনের চোখে একটা ছবি তৈরি করে দেওয়া যাতে ইমিডিয়েটলি সেই ছবিটার সাথে রিয়েল লাইফে সে রিলেট করতে পারে, অনেকটা এরকম। এই যে আমি যে পারবো, আমার আত্মবিশ্বাস বাড়ানো, এটা কি প্র্যাকটিস করে আত্মবিশ্বাস বাড়ানো যায়? কিভাবে বাড়ে আত্মবিশ্বাস? ওকে, একদম আত্মবিশ্বাস বাড়ানো যায়। আত্মবিশ্বাস নিয়ে আমরা জন্মাই না। এটা কোনো মানে হার্ডওয়্যার নয়, এটা লাইক এ সফটওয়্যার। আত্মবিশ্বাস মানে আত্ম মানে কি? সেলফ। বিশ্বাস মানে আমার বিলিভ। এবার বিলিভ সিস্টেম তৈরি হয় কিভাবে? পারসেপশন থেকে। পারসেপশন মানে আমাদের 5 সেন্সরি অর্গান সারাদিন আউটার কনসাস মানে বাইরে থেকে ইনফরমেশন কালেক্ট করে ভেতরে দিচ্ছে। এরা সবসময় বাইরের ইনফরমেশন ভেতরে দেয়। আর আমাদের মনের মধ্যে রয়েছে একটা ফিল্টার। ফিল্টার মানে যেটার উপর বেস করে আমরা মেমোরির সাথে চেক করে দেখি এই কথাটার মানে কি। সাপোজ নীল রং আমরা আগে দেখেছি, আমাকে যদি এখন সাদা রং দেখিয়ে কেউ বলে এটা নীল রং, আমার ফিল্টার বা আমার ইনার সেন্স কি বলবে? না, এটা ভুল বলছে। এই যে ইনার সেন্স আর সেই ফিল্টার, সেইখানে হচ্ছে বাবা মায়ের রোল, এবং সেখানে একটা মানুষের নিজের রোল, যে আমি আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমার সামনে 3টে লোককে দেখলাম, যে 3টে লোক সোকল্ড খুব সাকসেসফুল। এবার তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তারা সারাদিন কি করে সাকসেসফুল হয়েছে। প্যারালালে আমি এরকম 3টে মানুষকে নিশ্চয়ই জানবো যারা সোকল সাকসেসফুল হওয়ার এবিলিটি থাকা সত্ত্বেও টোটালি ফেলিওর। তার ক্যারেক্টার কি আছে? তা আমরা যদি এভাবে দেখি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, মানে যেটা গল্পের ছলে আমি আগেও বহুবার বলেছি, হয়তো আপনারাও জানবেন, যে আমাদের মধ্যে একটা মাছিও আছে, আমাদের মধ্যে একটা মৌমাছি আছে। সো মাছি মাইন্ডসেটে থাকলে সব ভালো ফুলের মধ্যেও আমরা নামবো না, বিকজ ফুলটা আমার খাবার নয়, কিন্তু ফুলের নিচে কোথাও বিষটা পড়ে আছে, সেখানে গিয়ে হয়তো আমি নিজের মানে খাবারটাকে খুঁজে বার করবো। আর সেখানেই মৌমাছি চারিদিকে নোংরা ভাগার, কিন্তু সেখানে একটা ছোট্ট ফুল দেখলে সে নেমে গিয়ে নিডল দিয়ে খালি মধুটাই খেয়ে কিন্তু উড়ে যায়। মানে আমাদের মাছিটাকে মারতে হবে, আর মৌমাছিকে সবসময় মানে কি বলতে হবে? পুশ করতে হবে। মানে আরো সহজ ভাষায় যদি বলি, কর্পোরেটের ভাষায়, টু কিল ইওর অ্যান্ট বি ম্যাড। মানে অ্যান্ট মানে এখানে পিঁপড়ে নয়, টু কিল ইওর অটোমেটিক নেগেটিভ থট। সবার মধ্যে আছে, পৃথিবীতে কেউ বাদ নেই, আমার মধ্যেও আছে। আমি একটু আগে ঘরে ঢোকে ক্যামেরার সামনে আমার কিরকম একটা ভয় লাগছিল, আমি বই খাতা পড়ছিলাম, যে আমি যদি এমন কোনো প্রশ্ন করা হয় যদি আমি উত্তর না দিতে পারি, আমারও হয়। সো টু কিল ইওর অ্যান্ট অটোমেটিক নেগেটিভ থট, বি ম্যাড। ম্যাড মানে ম্যাসিভ অ্যাকশন ডেলি, মানে এত অ্যাকশন নিতে হবে, ওভারল্যাপ হয়ে যাবে, যে নেগেটিভ থট আসবেই না। প্র্যাকটিস, এটা প্র্যাকটিস করে বাড়াতে হয়। ঠিক এই জায়গা থেকে ভয়ের কথা বলছিলেন। মানুষ ভয় পায় কেন? কি করে ভয় থেকে বেরোবে? ভয়কে আবার যদি একটু আমার মতন করে বলি, FEAR, এটার ব্যাখ্যা হচ্ছে ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ভয় রিয়েলি কিছু নেই, আমরা ওটা ইমোশনালি ক্রিয়েট করি। সেটা কোনো সাউন্ডের ভয়, অন্ধকার ঘরের ভয়, কোনো মানুষের ভয়, কোনো সিচুয়েশন। সিচুয়েশনের ভয়। এবার এই ভয়টাকে ওভারকাম করার ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিজেকে আগে শান্ত করতে হবে। বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা যখনই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আমাদের সামনে হয়, আমরা 4টে স্টেজে আমরা ফেস করি। খুব খুব ক্রিটিক্যাল নয়, খুব সিম্পল স্টেজ। একটা হচ্ছে ফাইটিং মোড, যা হবে দেখে নেবো, এগিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে ফ্লাইট মোড, ভয়ে ওখান থেকে পালিয়ে যাওয়া। আরেকটা হলো ফিয়ার মোড, উড়ি বাবারে কি হবে কি হবে। আরেকটা হচ্ছে ফ্রিজ মোড। ফ্রিজ মানে একদম কোলাপসড হয়ে গেল, যেটা এই সামনে যারা পরীক্ষা দেবেন আপনি নিশ্চয়ই জানেন, প্রচুর ছেলেমেয়েরা কন্টিনিউয়াস পরীক্ষা দিচ্ছে, একটা পরীক্ষা নিজে ডিফার হয়েছে, সামনে 24 তারিখ আবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, এরকম অনেক পরীক্ষা আছে। বাচ্চারা যত পরীক্ষা এগিয়ে আসে, অনেকেই আছে কোয়ালিটি আছে কিন্তু ফ্রিজড হয়ে যাচ্ছে, বিকজ সে ওভার থিঙ্কিং করছে পরীক্ষা নিয়ে, ভাবছে যদি এবার যদি আমি না চান্স পাই, এবার যদি না চান্স, মানে যেগুলো হবে না সেগুলো নিয়ে সে বারবার প্রোক্রাস্টিনেট করছে। সেক্ষেত্রে একটাই সহজ উপায়, দুটোকে ভাগ করে নেওয়া, যে রেজাল্টের উপর আমাদের কন্ট্রোল আছে কি? উত্তর হচ্ছে নো। কে কোশ্চেন করবে সেটার উপর কন্ট্রোল আছে? না। তাহলে আমার কন্ট্রোল আছে ইমোশনাল রেসপন্সের ওপর, যে কারণে একটা ফর্মুলা বলা হয়, ইভেন্ট মাল্টিপ্লাই বাই রেসপন্স ইজ ইকুয়াল টু আউটকাম। ইভেন্ট আমার কন্ট্রোলে নেই, আউটকাম আমার কন্ট্রোলে নেই, তাহলে কন্ট্রোলে কি আছে? রেসপন্স। কোথায় রেসপন্স করব, কোথায় রিয়্যাক্ট করব। সে ফর এক্সাম্পল রাস্তায় যদি আমাকে কেউ গালাগাল দেয়, তাহলে আমি সেখানে যদি গালাগাল দিতে থাকি, তাহলে সেটা রিয়্যাক্ট হলো। কিন্তু সেখানে যদি আমার কাছে অপশন থাকে, আমি চুপচাপ যদি ওই জায়গাটা ক্রস করে বেরিয়ে যাই আমার ইমোশনের ওপর ব্যালেন্স রেখে, বিকজ আমি যাকে উত্তর দিচ্ছি সেই উত্তর বোঝার যুক্তিকতা আছে কি?
কিন্তু তার মানে এটা নয় যে সবসময় চুপ করে থাকা, বিকজ রামকৃষ্ণদেবের সেই গল্প যে সাপ ফোঁস তো করবি, না হলে তো তোকে বাড়ি দিয়ে মেরে ফেলে দেবে। তো কোথাও ফোঁস করতে হবে, কোথাও ফোঁস দেখাতে হবে, আর কোথাও জাস্ট ইগনোর করে বেরোতে হবে। এই মেন্টালিটিটা নিজের মধ্যে বিল্ড করলে ফেয়ার ওভারকাম করা যায়। কিন্তু ফেয়ারের সাথে এগেইন ফেয়ার মানে হচ্ছে কর্টিজল সিক্রেশন হাই হচ্ছে, তার মানে তিনি নিশ্চয়ই প্রপার এক্সারসাইজ করেন না, এন্ডোরফিন সিক্রিয়েশন হয় না। যদি এন্ডোরফিন সিক্রিয়েশন না হয় তাহলে প্রবাবিলিটি কর্টিজল সিক্রিয়েশন অটোমেটিক্যালি ডমিনেট করবে এবং সেখানে প্যানিক হবে। অনেক সময় বলে ল্যাক অফ কনফিডেন্স, আবার অনেকে বলে এর ওভার কনফিডেন্স। কোনটা ভালো, মানে কোনটা মারাত্মক এবং কোনটা দুটোই? কেউ বলে যে ওভার কনফিডেন্স খারাপ, কেউ বলে ল্যাক অফ কনফিডেন্স খারাপ। কোনটা খুব থাকে? ইন্টারেস্টিং কোশ্চেন। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ কনফিডেন্স। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বা যারা শ্রোতা আছে, যারা আমাদের কে এখন লাইভ দেখছে, তারা হয়তো কনফিডেন্স নিয়ে অনেক কিছু লিখবে, কিন্তু আমি একটা ছোট্ট গল্প বলি। আমার মনে হয় গল্প দিয়ে অনেক তাড়াতাড়ি বোঝানো যায়। হুম। গল্পটা খুব ইন্টারেস্টিং। একটি ছোট্ট মেয়ে, সে নিজেকে প্রচণ্ডভাবে আয়নার সামনে দাঁড়িয়ে খারাপ ভাবে এবং সবসময় নিজেকে নিজে তাকায় আর বলে আমি এত বাজে দেখতে, আমাকে কেউ ভালোবাসে না, স্কুলে আমার দিকে কেউ তাকায় না, মনে মনে সে বলে। তো 24শে ডিসেম্বর, এটা একটা ইউরোপের বেশ মানে স্টোরি আর কি। 24শে ডিসেম্বর তার মা তার হাতে 5 পাউন্ড দিয়ে বলে যে যাও তুমি কিছু কিনে আনো, কালকে 25th অফ ডিসেম্বর তুমি চার্চে যাবে প্রে করতে, আমার সাথে কিছু কিনে আনো। বাচ্চাটি বেরোতে চায় না একটাই কারণে, বিকজ তার মনে হয় সে বেরোলে সবাই তাকে দেখে হাসবে। যথারীতি মা বলেছে, সে ওই 5 পাউন্ড নিয়ে বেরিয়ে প্রথমেই দেখলো 4টে লোক তার দিকে তাকিয়ে আছে। সে মনে ভেবে নিল অলরেডি যে আমাকে দেখে নিশ্চয়ই ওরা হাসছে, এবং আরো সে মাথা নিচু করে ইন্ট্রোভার্ট হয়ে হাঁটছে। দূর থেকে দেখলো তার কলেজের, মানে যে স্কুল কলেজে পড়ে, তার সব থেকে সুন্দর দেখতে ছেলেটা আসছে, এবং সে প্রথমেই ভেবে নিল এই ছেলেটা তো আমাকে পাত্তা দেয় না, এই ছেলেটা আমার দিকে তাকাবেও না, আমি এত কুৎসিত। এবং তার মনের মতন করে সে দেখতে পেল যে ছেলেটি সাইকেল নিয়ে বেরিয়ে গেল, তার সাথে কথাও বলল না। মেয়েটি একটু দূর এগিয়ে গিয়ে দেখলো একটা শপ, যেটা সেকেন্ড হ্যান্ড শপ, যেখানে তাকিয়েই ওর চোখটা গিয়ে পড়লো একটা ব্রোচ। ব্রোচ মানে আমরা মহিলারা যারা চুল সুন্দর করে বেঁধে বসায় আর কি। ব্রোচটা দেখে ও ওখান থেকে নড়তে পারছে না, কিন্তু ব্রোচের গায়ে দাম লেখা আছে 25 পাউন্ড। তখন ও মন খারাপ করে পাশের দোকানে যেতে যাবে। ইন দ্য মিন টাইম দোকানের মালিক বেরিয়ে এসে বলল, আমি জানি তোমার এটা পছন্দ হয়েছে, তুমি ভেতরে এসো, তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো, বিকজ টুডে ইজ 24th অফ ডিসেম্বর, আর আমি কিছুক্ষণ বাদে দোকান বন্ধ করব। মেয়েটি অনেক আশা নিয়ে ভেতরে যায়। মেয়েটিকে আয়নার সামনে দাঁড় করিয়ে ভদ্রলোক বলে, প্লিজ ক্লোজ ইউর আইজ, আই ওয়ান্ট টু হেল্প ইউ, বলে সে ব্রোচটা এনে তার চুলটাকে সুন্দর করে টপ নট মতন বেঁধে মাথায় পরিয়ে দেয়, এবং তখন বলে, জাস্ট ওপেন ইউর আইজ অ্যান্ড লুক অ্যাট দ্য মিরর, ইউ লুক লাইক এ কুইন এলিজাবেথ। এবং সত্যিই তাই, মেয়েটা যে মোমেন্টে আয়নায় তাকালো, ও নিজেকে দেখে চমকে গেল যে এত সুন্দরভাবে চুল বেঁধে ওই ব্রোচটা লাগানো হয়েছে, যেন অ্যাজ ইফ তাকে কুইন এলিজাবেথ লাগছে। কিন্তু মনের মধ্যে ভয় কাজ করছে, 25 পাউন্ডের জিনিস 5 পাউন্ডে আমি কিভাবে পাবো। ইন দ্য মিন টাইম ভদ্রলোক বললেন, 25 পাউন্ডটা ওটা যেটা তুমি দাম দেখেছিলে ওটা অরিজিনাল দাম, আজকে ডিসকাউন্ট দিয়ে এটা অনলি 3 পাউন্ডে তুমি পাবে, বিকজ উইদিন হাফ অ্যান আওয়ার আমি দোকান বন্ধ করব। মেয়েটা খুব এক্সাইটেড হয়ে হাতে টাকাটা দিয়ে ওই ভদ্রলোককে থ্যাংক ইউ বলে ও দৌড়ে বেরোতে যায়, এবং যে মোমেন্টে দৌড়ে বেরোতে যায়, পাশের দোকান থেকে আরেকজন বয়স্ক ভদ্রলোক, তিনিও ওনার, তিনি তখন ঢুকছিলেন। দুজনেরই ঘাড়ে ধাক্কা লাগে। ধাক্কা লাগা মাত্র মেয়েটি সরি সরি বলে দৌড়াতে থাকে। ইন দ্য মিন টাইম পিছন থেকে দুজনেই চেঁচাচ্ছে, মাই লেডি মাই লেডি মাই লেডি। ও শুনতে পায় না। বেশ কিছু দূর যাওয়ার পরও হঠাৎ করে দেখতে পায়, আনন্দে এত ও ব্লাশ করছিল, সামনে থেকে ওই ছেলেটি আসছে। বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে দেখছে তার সেই স্কুলের সেই সুন্দর দেখতে ছেলেটা তার সামনে, এবং সে চমকে গেল। ছেলেটি ওর সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে বলল, টুডে ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, আমরা কি কালকে চার্চে দেখা করতে পারি? মেয়েটা এটা শুনে আরো কেঁপে উঠল। মেয়েটা আনন্দের চোটে ও বুঝতে পারছে না ও কি করবে। মেয়েটি ছেলেটিকে ক্রস করে মাথা নেড়ে হ্যাঁ বলে সে এগিয়ে গেল। কিছু করে এগিয়ে গিয়ে ভাবলো, আমার তো হাতে এখনো 2 পাউন্ড আছে, ওয়াই নট, আমি এই 2 পাউন্ড দিয়ে ছেলেটার জন্য কিছু কিনি, বিকজ আমি ফার্স্ট ডে এরকম একটা ডেটিংয়ে যেতে চলেছি। সে যখন ঘুরে ছুটতে ছুটতে দোকানের গেটে এসছে, দেখছে 2 দোকানদারি দাঁড়িয়ে হাসছে আর বলছে, আমরা জানতাম তুমি ফিরে আসবে। তখন সে বলছে, কেন? বলছে, যখন তুমি বেরোচ্ছিলে ধাক্কা লাগলো, তখন তো তোমার ব্রোচটা খুলে পড়ে গেছে এখানে। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি,
বাচ্চাটা ভাবছিল যে আমার ব্রোচটা লাগানো আছে আর সেই জন্য আমি দেখতে সুন্দর হয়েছি। অ্যাকচুয়ালি কনফিডেন্সটা ভেতরে ছিল, বিকজ ও এত আনন্দ পাচ্ছিল যে আমাকে দারুণ লাগছে দেখতে, আমাকে দারুণ লাগছে দেখতে, আমাকে দারুণ লাগছে দেখতে। এটাকে সায়েন্সের ভাষায় বলা হয় সাবকনসিয়াস রিবিউটিং বা সেলফ হিপনোটিক। তার কারণ এর আগে মেয়েটি হিপনোটিস কি করেছিল, আমি বাজে দেখতে, আমি বাজে দেখতে, আমি বাজে দেখতে। সেইখান থেকে শিফট হলো ওই ব্রোচটা পরার পর যে আমি দারুণ দেখতে, আই এম লুক লাইক এ কুইন, আই লুক লাইক এ কুইন। সো বলা হয় কনসিয়াসলি যদি কোনো ওয়ার্ড 1000 টাইম বলা হয় রিপিটেডলি মুখে অথবা মনে, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে একটা ঘর বানায়। সো আমরা সারাদিন সেলফ টক কি করছি সেটার উপরেও ডিপেন্ড করবে আমাদের কনফিডেন্স কি তৈরি হবে। ওভার কনফিডেন্স অলওয়েজই খারাপ। লো কনফিডেন্স থাকলেও ভালো, বিকজ লো কনফিডেন্স থেকে লার্নিং হয়, মিস্টেক করলে লার্নিং থেকে এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্স থেকে কনফিডেন্স বাড়ে। কিন্তু ওভার কনফিডেন্স মানে কিন্তু সেটা খুব ডেঞ্জার। আমার মনে হয় এই গল্পটা অনেক মানুষের কনফিডেন্স ফেরোতে সাহায্য করবে, বিকজ কনফিডেন্স ইজ অল অ্যাবাউট ইয়োর উইদিন বিলিফ সিস্টেম, হাউ ইউ রেসপেক্ট ইউর সেলফ। বিকজ সহজভাবে যদি আমি সহজ প্রশ্ন করি, ম্যাক্সিমাম মানুষ উত্তর দেয়, যে উত্তরটা দেয় সেটা ভুল উত্তর, পরে বুঝতে পারে যে তুমি 3টে নাম লেখো যাকে সব থেকে বেশি ভালোবাসো। ম্যাক্সিমাম মানুষ বাবার নাম লেখে, মায়ের নাম লেখে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা অন্য কোনো নাম, নিজের নাম বাদ দিয়ে। আবার রেসপেক্টের ক্ষেত্রেও নিজের নাম থাকে না। কিন্তু যখন আমি আয়না দেখাই বিভিন্ন সেমিনারে, যখন আয়না দেখিয়ে বলি এই বাদ চলে গেল কেন, তখন সবাই হাসতে থাকে যে সত্যি তো নিজেকেই আমি রেসপেক্ট দিলাম না। সো সেলফ রেসপেক্ট ইজ দ্য বেস্ট রেসপেক্ট অ্যান্ড সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ। সেলফ লাভ মানে কন্টিনিউয়াস মোবাইলে রিল দেখা নয়। সেলফ লাভ মানে নিজের সোল বা নিজের যে ভেতরের ইনার সেন্স, সেটাকে আপলিফট বা আপগ্রেড করার জন্য রেগুলার বেসিসে বই পড়া। বেশ। এই যে প্রশ্নে এরপর যেতে ইচ্ছা করছে, এই যে কর্পোরেট লাইফ আমরা বলি, কনফিডেন্স মানুষ সে চাকরি করতে ঢুকলো। কর্পোরেট পলিটিক্স, তাকে সারাক্ষণ সেই পলিটিক্সের সঙ্গে যুঝতে হচ্ছে। একজন ডেমোক্রেটিক, যে একজন ডেমোক্র্যাট হতে চলেছে, ডেমোক্র্যাটিক্যালি ডেমোক্র্যাট হতে চলেছে, বা একজন কর্পোরেটে জীবন কাটাতে চলেছে, কি কি টিপস আপনি তাকে দেবেন যেটাতে সে কর্পোরেটে একজন সফল নেতা হতে পারে, লিডার হতে পারে, এবং কর্পোরেট পলিটিক্স একেবারেই তাকে ছুঁতে না পারে? প্রথম কথা, এটাকে যদি খুব সহজভাবে ছোটবেলায় মায়েদের এক্সাম্পল দিই, মা, আমার মনে আছে হোলি খেলার সময় মা বারবার বলতো গায়ে সর্ষের তেল ভালো করে লাগিয়ে যাবি। আমরা বারবার বলতাম কেন? বলতে যাতে রংটা না দাঁড়ায়, রং হুম, যত পচাই রং দিক, যত হুম, পাচেই রং দিক, সাবান দিলে উঠে যাবে। ঠিক সেরকম টেকনিক্যাল ওয়ার্ডে যদি বলি, বুলেট প্রুফ মাইন্ডসেট তৈরি করতে হবে এবং বডিগার্ড মেন্টালিটি তৈরি করতে হবে। এটা আমার মতন করে আমি বলছি, মানে ব্যাপারটা এরকম, ধীর স্থির থাকতে হবে ভেতর থেকে। বাইরে আমার আবরণটা যেন প্রচণ্ড স্ট্রং থাকে। হাতির যেরকম, আমরা যদি জিজ্ঞেস করি হাতির কটা দাঁত, এটার একটা কমন অ্যান্সার আসে হাতির 2টো দাঁত। কিন্তু কটা দাঁত মানে আমি মিন করতে চাইছি হাতির কত রকমের দাঁত আছে। 95% মানুষ জানে না যে হাতির দেখানোর দাঁত একটা, হাতির আঁখ বা মোটা মোটা গাছকে যে গুড়িয়ে সে খাচ্ছে তার মাড়ির দাঁত আছে। ঠিক সেরকম একজন কর্পোরেট বা ডেমোক্রেটিক বা দেশ নেতার মধ্যে কিন্তু এই গুণটা থাকা আমার মনে হয় খুব দরকার। সেটা হচ্ছে সে খালি চোখ আর কান দিয়ে দেখা নয়, সেন্স করা, যেটাকে বলা হয় সিক্স সেন্স, যেটাকে এক্সট্রা সেন্সারি পারসেপশন বলা হয়। বা আমি যদি আরও টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করি, সিলভা বাইন কন্ট্রোল, জোসে সিলভা বলে একজন ছিলেন যিনি রেডিও মেকানিক্স ছিলেন। তিনি ওই রেডিও ঠিক করতে গিয়ে রিয়েলাইজ করেছিলেন যে ইলেকট্রিক কারেন্ট বা রেডিও একটা স্পেসিফিক ম্যানারে কাজ করে। সেটা ওনার মনে হয়েছিল মানুষের মধ্যেও এই গুণটা আছে, যেটাকে ব্রেন ওয়েভ বলা হয়। আলফা, বিটা যে ফ্রিকোয়েন্সিগুলো হয়, সেরকম ব্রেনেও সেই ওয়েভ আছে। সো একজন কর্পোরেট লিডার বা ডেমোক্রেটের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আলফা স্টেটে থাকা। এবার এই আলফা স্টেটের থাকার জন্য কোথায় কি ট্রেনিং নেবে, এটাকে যদি একটু সহজভাবে বলি, 24th অফ দিস মান্থ মানে মেতে উত্তম মঞ্চে আমারই একটা ইভেন্ট হচ্ছে। আমাকে প্রচুর কর্পোরেট এবং প্রচুর রাজনৈতিক ফিল্ডের মানুষ আমাকে বলেছে এরকম কিছু টেকনিক শেখান যেখানে বাইরে ঝড় উঠবে কিন্তু মন শান্ত রেখে যেন দেশের সেবা করতে পারি বা দশের সেবা করতে পারি। সবাই যে খারাপ তা তো না, হুম, খারাপের মধ্যে প্রচুর ভালো আছে, না হলে আমরা সারাদিন নিঃশ্বাস নিতে পারতাম না, আমরা আনন্দে হাসতে পারতাম না। সো সেই ভালো মানুষগুলোকে আরো ভালো কিভাবে করতে হবে তার উপরে একটা প্রোগ্রাম উত্তম মঞ্চে, যদি কেউ আসতে চান নিচে যদি ইন্টারেস্টেড লেখেন, আমি সেখানেও শেয়ার করব এই একই ব্যাপার, যে একজন গুড কর্পোরেটের অবজারভেশন স্কিল দরকার, লিসনিং এবিলিটি প্রচণ্ডভাবে দরকার। লিসনিং মানে যতক্ষণ না বলা শেষ হচ্ছে। লিসনিংয়ের 2টো পার্ট, একটা হচ্ছে কি বলছে, সেকেন্ড হচ্ছে কিভাবে বলছে। কি বলছে যত না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি হচ্ছে কিভাবে বলছে। যেরকম
যেরকম আমাদের একটা ইংলিশে এক্সাম্পল আছে, আপনি নিশ্চয়ই জানবেন যে কমার উপরে ডিপেন্ড করে কথাটার মানে। মানে আপনি যদি কমাটাকে আগে দিয়ে দেন তাহলে একরকম মানে, কমাটা যদি পরে দেন একরকম মানে। যেরকম একটা পান পসন্দের অ্যাডভার্টাইজ ছিল, শাদি और तुमसे कभी नहीं, হাই পিচ। সেটা কি মুখে পান পসন্দ দেওয়ার পর এক্সাম্পল দিচ্ছে শাদি और तुमसे कभी नहीं, মানে একই ওয়ার্ড কিন্তু ওয়ার্ডিং চেঞ্জ হয়ে যাচ্ছে, দিস ডিউ টু দ্য টোনালিটি। সো সেক্ষেত্রে গুড কর্পোরেট লিডার বা একজন ডেমোক্রেটের সব থেকে হচ্ছে তার কানের সেই লিসনিং এবিলিটি, যে কি বলছে আর কিভাবে বলছে। এই দুটো কিন্তু আকাশ আর পাতালের ডিফারেন্স। আমরা যদি এটার খেয়াল রাখি, আমার মনে হয় তিনি সত্যি অনেক কিছু করতে পারবেন দেশ দশের জন্য। আমরা বারবার বলি, এটা শোনা যায়, মি এগেনস্ট মাই সেলফ। আমি আমার প্রতিযোগী, আমি আমার প্রতিদ্বন্দ্বী। রাইট। আমাকে হারাবো কি করে, আর আমি অন্য কেউ আমার প্রতিযোগী হবে কি করে? খুব ইন্টারেস্টিং ওয়ার্ড আমি ইউজ করবো এখানে। ওয়ার্ডটা হচ্ছে মেটা কগনিশন। আজকের দিনে বাচ্চারা, বড়রা সবাই আমরা চ্যাট জিপিটি ইউজ করি, রাইট? সো ইফ ইউ রাইট মেটা কগনিশন ইন চ্যাট জিপিটি, জানতে পারবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কমিউনিকেট করো অ্যাজ এ থার্ড পার্সন ভিউ। দ্যাট ইজ অল অ্যাবাউট মেটা কগনিশন। এটা নিয়েও আমি 24th মে উত্তম মঞ্চে আলোচনা করবো। সো হোয়াট ইজ মেটা কগনিশন? মেটা কগনিশন মানে, যদি সাপোজ এরকমভাবে ভাবি, আমি চোখ বন্ধ করে আছি আর আমার সামনে একটা বিরাট বড় আয়না, বা আমি দরজা খুলে ঢুকলাম, ঢুকে দেখলাম সিইওর টেবিলে বসে আছে আমি। এবার আমি আমাকে মানে জিজ্ঞেস করছি, মে আই কাম ইন? তো উল্টো দিকের আমি বলছি, হোয়াই নট, প্লিজ কাম অ্যান্ড সিট ডাউন। এবার আমি আমাকে প্রশ্ন করছি, আমার অনেস্টি লেভেল কতটা, আমার নিজের সেলফ রেসপেক্ট কতটা, আমি নিজেকে কতটা সময় দিই নিজেকে ডেভেলপ করার জন্য। আমি কি সবসময় লার্নিং মোডে থাকি, না আমি ক্রিটিক্যাল মোডে থাকি? সাপোজ একটা অর্গানাইজেশনে 3 জন আছে, সে সবসময় ডিসাইড করে আমি আজকে যে সারাদিনে কাজটা করলাম এর মধ্যে 2% আরেকটু বেটার কি করা যেত। সেই মানুষটা 10 বছর বাদে যেখানে থাকবে, আর সেই অফিসেই এরকম 4টে এমপ্লয়ি আছে, সে সারা দিন, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দিস টাইপ অফ এমপ্লয়ি, বিকজ আমিও সরকারি অর্গানাইজেশনে কাজ করে দেখেছি, দে আর স্পেশালাইজড ইন পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। সারা দিন তাদের আলোচনার বিষয় কে কোথায় কখন কিভাবে, মানে নিজের জীবনের কোনো লক্ষ্য স্থির নেই, অন্যের জীবন নিয়ে সারাদিন তারা ঘেটে যাচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাট টাইপ অফ পিপল, এই দুটোর মধ্যে আকাশ আর পাতালের ডিফারেন্স হয়। একটা মানুষকে দেখা যায় সে উঠতে 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 এত ওপরে ওঠে, যেখানে তার বাবা মাই একদিন বলে, আমরা ভাবতেও পারছি না তুই এত সাকসেসফুল কি করে হলি। আবার সেখানেই দেখা যাচ্ছে স্কুলে ভালো পড়াশোনায় থাকা সত্ত্বেও, ডিউ টু পিএনপিসি মানে অ্যাটিটিউড প্রবলেমের জন্য, নলেজ স্কিল থাকার পরও সে কিন্তু তলিয়ে গেছে, লোকে তাকে মনে রাখেনি। বিকজ সময় কিন্তু কাউকে ছাড়ে না, সময় আবার ফিরে আসে। বলা হয় যে কেউ আপনাকে ছাড়ুক না ছাড়ুক, সময় কিন্তু আপনার সাথে দেখা করতে আসবে। মানে সময় মানে আপনি কি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কি পাচ্ছেন। সো ইটস অল অ্যাবাউট গিভিং ভার্সেস রিসিভিং। মৃণাল চক্রবর্তীর কাছে আমার যে এর পরের ঠিক প্রশ্নটি, যে স্কিল নাকি নম্বর জীবনে সাফল্যের জন্য, কেরিয়ারের জন্য এই মুহূর্তে, এই যুগে কোনটা বেশি প্রয়োজনীয়? এইভাবে তো দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায় না। তবে আমি অবশ্যই বলবো স্কিল ইজ এভরিথিং। বিকজ স্কিল থাকলে নাম্বার আমি কম পেলেও ঠিক ম্যানেজ করে নেবো। উইথ অল ডিউ রেসপেক্ট টু মাই লাইফ, আমি পড়াশোনায় একদমই খারাপ ছিলাম, কিন্তু আমার এখনো মনে আছে আমি পড়াশোনা দেখলেই 3 মাইল দূর দিয়ে পালাতাম। পড়াশোনার একদম আগ্রহ ছিল না, খেলাধুলার অসম্ভব আগ্রহ ছিল। তো আমার স্পোর্টসের গুরু একদিন বলেছিলেন, দেখ বাবা, তুই যদি পড়াশোনাটাকে খেলার মতন প্রেম করতে পারিস। আমি বললাম মানে কি? বললো হ্যাঁ, তুই যদি প্রেম করতে পারিস তাহলে দেখবি খেলাধুলা করে তুই একটা জায়গায় গিয়ে না, জাংশন স্টেশনে গিয়ে গাড়ি চেঞ্জ করতে হয়। তো কোনো একটা সময় খেলা তোর শেষ হবেই, কিন্তু তুই যদি পড়াশোনাটাকে সাথী রাখতে পারিস, দেখবি জাংশন স্টেশনে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে বা আরেকটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, তোকে অন্য ডাইরেকশনে নিয়ে যাবে। এবং হলোও তাই। আচমকাই একদিন আমার লিগামেন্ট টিয়ার হলো, ভাগ্যিস লিগামেন্ট টিয়ার হলো, না হলে হয়তো আমার এই মৃণাল চক্রবর্তীর চেনাই হতো না। আমি হয়তো ওই 10টা 5টা ডিউটির মধ্যেই হয়তো হারিয়ে যেতাম। এবং সেই সময় গুরু এসে বলেছিল, মৃণাল, রিমেম্বার আই টোল্ড ইউ এভরি ডে ইজ এ স্কুল ডে, লার্নিং ইজ এভরিথিং। সো ফ্রম টুডে অনওয়ার্ডস এগেন ইউ স্টার্ট ইউর একাডেমিক স্টাডি। এবার এই একাডেমিক স্টাডি যখন আমি স্টার্ট করলাম, তারপরেই কিন্তু আমি আবার ফিরে পেলাম আমার জীবনের সেই স্বাদ, মানে যেটা খুব কম মানুষই পায়। প্যাশন বিকাম মাই প্রফেশন, এটা খুব কম মানুষই পায়। আমরা যদি যারা শুনছেন তারা হয়তো অনেকেই দেখবেন পেটের দায়ে অনেকেই আজকে টিচার, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। পেটের দায়ে অনেকেই আমরা অনেক কিছু করি, কিন্তু কটা মানুষ মনের দায়ে সেই জিনিসটাকে এনজয় করে, এটা কিন্তু রেয়ার কেসে দেখা যায়। সো আমি খুব ফরচুনেট যে ওই পড়াশোনা ইচ্ছাটা, আগ্রহটা আমাকে হেল্প করেছে। নম্বর ম্যাটার করেনি আমার ক্ষেত্রে অন্তত, তার কারণ আমি যেভাবে ধাক্কা খেতে খেতে এখানে এসে পৌঁছেছি, সেই
পাহাড়ের ওপর থেকে পাথর যেভাবে পড়ে আমি ওইভাবে প্রচুর ভেঙেছি, ভাঙতে 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 একটা গোল পাথর হয়ে গেছে। এখন আর কেউ জিজ্ঞেস করে না কোন পাহাড় থেকে তুমি পড়েছো, মানে কোন স্কুলে পড়েছো, কত নাম্বার, কেউ জিজ্ঞেস করে না। ওই পাথর দেখে সবাই বলে বাবা কি চকচক করছে, এরকম একটা ব্যাপার আর কি। আপনি প্যাশনের কথা বলছিলেন, হয়তো আমার যেটা প্যাশন সেটা আমার প্রফেশন নয়। প্রফেশন আলাদা, প্যাশন আলাদা। প্যাশন দিয়ে তো আমি উপার্জন করতে পারছি না, রাইট, কিন্তু প্রফেশন দিয়ে আমি উপার্জন করছি। রাইট। দুটোতে মার্চ করব কি করে? ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স বলা যেতে পারে, মার্জও করা যেতে পারে, এটা পুরো সাবজেক্টিভ। মানে এক্সাম্পল দিয়ে আমাকে যদি প্রশ্ন করেন, ধরুন একটা ক্যারেক্টার দুটোও দিলেন, তাহলে হয়তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। তবে আমার মনে হয় প্যাশন প্রফেশন না হলেও যেটা আমার প্রফেশন তার মধ্যে কোথাও না কোথাও প্যাশন লুকিয়ে আছে। আমাকে সেই হাইড অ্যান্ড সিক ব্যাপারটা খুঁজে বার করতে হবে। তার জন্য মনটা একটু ওপেন মাইন্ডে রাখা। আমার মনে হয় কোথাও না কোথাও কিছু না কিছু লিঙ্ক খুঁজে পাওয়া যাবে। বিকজ এভরিথিং ইজ লিঙ্কড। তালা আছে মানে পরেরটা চাবি আছে। আমি খুঁজে পাচ্ছি না, সেটা আমার ইনম্যাচুরিটি। সেখানে কোথাও একটা খোঁজার ইচ্ছা থাকতে হবে যে কিভাবে এই প্যাশন আর এই প্রফেশন দুটোকে প্যারালালি আনা যায়। একটা রিয়েল এক্সাম্পল দিয়ে, আমার ছোটবেলার বন্ধু, তার নাম প্রসন্ন। আমি নাম বলে বলছি কেননা ও আমার অন্তরাত্মার মতো। ও হকি অসম্ভব ভালো খেলতো, আঁকতে তার থেকেও ভালো পারতো। ওকে আমি দেখেছি 18 ঘন্টা 19 ঘন্টা একটা আঁকা আঁকতে, আবার পরের দিন মাঠে খেলতে। ও পোর্ট ট্রাস্টে চাকরি করে এখনো, কিন্তু আমি জানি ও পোর্ট ট্রাস্টের চাকরিটা যতটা এনজয় করে তার থেকে অনেক বেশি এনজয় করে তার ড্রয়িং। আমি যখন দেখি তার বাড়িতে গিয়ে, সে 10 ঘন্টা পোর্ট ট্রাস্টে অফিসার র্যাঙ্কে পোস্ট চাকরি করার পরেও আজকের ডেটেও কিন্তু 18 ঘন্টা 19 ঘন্টা যেদিন ছুটি থাকে সে একটা ছবির ওপর খালি রং করে যাচ্ছে। এবং আজকের ডেটে সে কিন্তু আমার থেকেও বেশি সফল, তার কারণ সে দুটো জিনিস ব্যালেন্সের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছে, যেটা হয়তো আমি পারিনি। সেই জন্য আমার মনে হয় এটা চাইলে পারা যায়, কিন্তু মনের মধ্যে সেই দিশা থাকলে তাহলে অটোমেটিক্যালি সেই কানেকশন তৈরি হবে। একজন ম্যানেজমেন্টের টপ বস তার কর্মীদের তিনি যখন এক জায়গায় রাখেন বা তার কর্মীদের প্রতি তার যে মনোভাব, তার কাজের অফিসের সাফল্য অনেকটাই তার উপর ডিপেন্ড করে তিনি হুম, কিভাবে হুম, কর্মীদের সঙ্গে ব্যবহার করছেন, কি হুম। ফিরিয়ে দিচ্ছেন কর্মীদের। একজন ম্যানেজমেন্টের টপ বসের মেন্টালিটি কেমন হওয়া উচিত? রিসেন্টলি এরকম একটা ঘটনা আমার ঘটেছে। আমার কাছে একজন বিখ্যাত মানুষ এসেছিলেন, নাম ইম্পর্টেন্ট নয় বলে বলছি না। তিনি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করেছিলেন। তখন আমার যেটা মাথায় উত্তর এসেছিল, আমি সেই উত্তরটাই এখানে আমি শেয়ার আপনাকে করতে একটু চাই। ইন্টারাপ্ট করি। আহ, তার কাছ থেকেই আমি এই প্রশ্নটি পেয়েছি। প্লিজ আমি উত্তরটা আর একবার শুনতে চাই। উত্তরটা এরকম, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে তার স্কিল সেট, একটা হলো তার অ্যাটিটিউড সেট। হোয়াট ইজ স্কিল সেট? মানে একটা কাজ দারুণভাবে করতে পারে, কিন্তু তার উইলিংনেস ইজ ভেরি লো। স্কিল ইজ ভেরি হাই, উইলিংনেস ভেরি লো। আবার একই অফিসে দেখা যাচ্ছে যে তার উইলিংনেস সুপার হাই, মানে কাজ করার অসম্ভব ইচ্ছা, কিন্তু এবিলিটি ইজ সো লো দ্যাট পারসন ডোন্ট নো হাউ টু ডু দ্যাট ওয়ার্ক। তো সেক্ষেত্রে যিনি ওই ম্যানেজমেন্টের ওই রকম একটা জায়গায় আছেন, প্রথমেই তাকে স্ক্যান করে দেখতে হবে এনার মধ্যে উইলিংনেস বেশি না এবিলিটি বেশি। যদি এবিলিটি বেশি হয় তাহলে তাকে কাজ না দিয়ে তার সাথে রিলেশনশিপ ম্যানেজমেন্ট তৈরি করতে হবে। বিকজ সে কাজটা জানে, তাকে কাজ দিলে সে অনেক সময় ইগনোর করতে পারে। কিন্তু যার উইলিংনেস হাই, এবিলিটি লো, তাকে কাজ কম দিয়ে তার সাথে জয়েন্ট অপারেশনে কাজ করা। সাপোজ ইনস্ট্রাকশন এরকম হতে পারে, চলো আমরা দুজনে মিলে দেখি তো কাজটা হবে কিনা। আলটিমেট কাজটা সেই আমার মানে আমার সেই কর্মচারীকে দিয়েই করাবো, কিন্তু তাকে যদি আমি বলি তুমি কাজটা করতে ইন্টারেস্টেড, আমি জানি, আমি কাজটা অল্প বিস্তর জানি আমার অভিজ্ঞতা থেকে, চলো দুজনে মিলে কাজটা করি। তার মানে তার উইলিংনেস হাই, আর আমি যতক্ষণ ওর সাথে থাকবো তার এবিলিটি অটোমেটিক্যালি ওটা করতে করতে হাই হবে। এটার ব্যালেন্স আর কি। আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন অনেকে লিখছেন, নানান প্রশ্ন আমাদেরকে লিখছেন। অমিতা বলে একজন আমাদেরকে লিখেছেন, ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে কিছু বললে ভালো হয়। কি নিয়ে? ক্লাস্টার বি ক্লাস্টার বি Personality পার্সোনালিটি ডিসঅর্ডার। এই বিষয়টা সম্পর্কে খুব বিশেষ ধারণা আমার নেই। তার কারণ আমি যেটা মনে করি, একদম কোনো স্পেসিফিক সাইকোলজির টার্ম যদি আমি না জানি তাহলে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। বাট যদি সেই প্যারামিটারে মানে ক্যারেক্টারিস্টিক্স কি বা কি হয় সেটা যদি আমাকে কেউ বলে, সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে আরো পারবো। একজন লিখেছেন, মৃণাল স্যারকে জিজ্ঞাসা করুন ছোট থেকে ব্যবসা কিভাবে শুরু করব। প্রথম জিৎ, কথা হচ্ছে, সম্ভবত জিৎ লিখেছেন। জিৎ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ছোট থেকে ব্যবসা শুরু করার জন্য দুটো উপায়। একটা হচ্ছে রিচ মাইন্ডসেট তৈরি করা, আর এডুকেশনের ব্যাপারে ভেরি সিরিয়াস থাকা। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বিকজ ছোটবেলা থেকে ব্যবসা করা মানে
জিৎ বা রেসপেক্টেড যিনি লিখেছেন, তিনি ভাবছেন যে আজকে আমি 100 টাকা দিয়ে কি করে 10,000 টাকা করবো, সোকল যেটাকে আজকের দিনে জেনজিরা বলে ট্রেডিং। আমি এই কম্পিউটারে এই করে দেবো, ওই করে দেবো, আমি ট্রেডিং করব। বাট ট্রেডিং করার জন্য ট্রেডিং এর কনসেপ্ট শিখতে হয়। আজকের দিনে হার্ভার্ড স্কুলে যারা পড়ছে তারাও কিন্তু ট্রেডিং করছে, কিন্তু তারা এক একটা ট্রেডিংয়ে 1 কোটি 2 কোটি টাকা আর্ন করছে। কিন্তু আজকের দিনে আমি ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক ছেলে মেয়েকে জানি, তারা 15 বছর বয়সেই বলছে আমি ট্রেডিং করব, কিন্তু ট্রেডিং এর টি জানে না। তাদের বাবাকে মাকে কনভিন্স করতে চাইছে যে তুমি 10 লাখ টাকা দেবে, মা 10 লাখ টাকা পিএফ থেকে দেবে, বাবা পিএফ থেকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা দিয়ে আমি এইটা করব, এটা করে ওটা করব, যেখানে প্রবাবিলিটি অফ চান্স 110% ফেলিয়ার। তো সেক্ষেত্রে ছোটবেলায় ব্যবসা করার জন্য রিচ মাইন্ডসেট তৈরি করতে হবে যে আই ওয়ান্ট টু বিকাম মাই এন্টারপ্রেনার। আর এন্টারপ্রেনার হওয়ার কিছু ট্রেনিং হয়, যেরকম রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যেটা বেলুড় মঠে আছে, আমি সেখানে মহারাজার আদেশে একটা ট্রেনিং করাই, ট্রেন দ্য ট্রেনার। পুরো ট্রেনিংটা আমি করাই, 6 মাসের একটা কোর্স, যেখানে পুরোপুরি একজন বিজনেস লেডি বা বিজনেস ম্যান হওয়ার জন্য কোন কোন স্কিলগুলোকে ডেভেলপ করতে হবে এবং সেই স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য কি কি ইন্টারনাল কোয়ালিটি দরকার এবং কি ধরনের সফটওয়্যার নিজের মধ্যে ইনস্টল করব, যেটার কারণে আই বিকাম দ্য টপ। লাইক একটা ফোন কিনলে 3টে সফটওয়্যার, 4টে সফটওয়্যার, 10টা সফটওয়্যার আসতে পারে, কিন্তু ফোনটা ইউসেজের জন্য আজকে যদি উবের বা র্যাপিডো বুক করতে হয়, সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড করতে হয়। সেটা আইফোনে যদি ওই সফটওয়্যারটা না থাকে, তাহলে কিন্তু সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। মানে টু বিকাম আ গুড বিজনেস ফ্রম ইয়াং পিপল, তোমার মেন্টাল মেকআপ থাকবে যে পড়াশোনার প্রতি আগ্রহটাকে বন্ধ করলে হবে না। আমার মনে হয় পড়াশোনার আগ্রহটা রেখে তার সাথে কিন্তু এগিয়ে যাওয়াটা উচিত, এটা আমার মনে হয়। আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন আরো একজন লিখেছেন যে আমার কোশ্চেন হচ্ছে, বিবাহিত মেয়ে সংসারের সব কাজ সামলে সব দায়িত্ব পালন করার পর যদি নিজের Passion. প্যাশনকে প্রফেশন করতে চায়, তাহলে কি করে টাইম ম্যানেজমেন্ট করবে, আর সবার মধ্যে থেকে কি করে নিজের সফল হওয়ার পেছনে টাইম বের করবে? সবাই তাতে তাকে যদি নিজের পেছনে টাইম দেওয়ার জন্যে দোষারোপ। দোষারোপ করে, সে সেখানে কি করে সফল হবে? না হলে কি সব ছেড়ে একা থাকা ঠিক হবে? আমার মনে হয় যিনি এই প্রশ্নটি লিখেছেন, তিনি পিয়া পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, তিনি কোথাও না কোথাও হয়তো কোনো ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন বা একটা চ্যালেঞ্জেস টাফ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন। আমার মনে হয় তিনি যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা উপায় আছে। একটা হচ্ছে একটা সাদা পাতা নিয়ে সাদা পাতা 2টো ভাগ করলো। একটা ভাগে লিখলো যে ইফ আমি যদি একা থেকে পুরো ব্যাপারটাতে এগোই, তাহলে আমার লাইফ কি হবে? আর যদি আমি সবার সাথে থেকে চ্যালেঞ্জেসটা ফেস করি, তাহলে আমার কি কি করা উচিত? একটু নিজেকে দেখে বুঝতে হবে। বিকজ দেখুন, আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি বলি, আমার মনে আছে লিলুয়া বালিতে একবার ট্রেন অবরোধ হয়। আমি তখন ছোট, রেলে চাকরি করি। আর আমার তখন ফোন নেই। আমার কাছে অপশন ছিল আমি বাড়ি ফিরে যেতে পারি। এক্সকিউজ মি। আমি কিন্তু ওই সময় জেদ ধরি যে আমাকে হেঁটে হাওড়া স্টেশন যেতে হবে, বিকজ এটা আমি যেন নিজের কাছে যেন হেরে যাচ্ছি। এবং আমার মনে আছে আমি হাওড়া স্টেশনে হেঁটে গেছিলাম, সেখানে রেল লাইন জলের তলায় ছিল। ঠিক সেরকম হাওড়া স্টেশন থেকে আমি একদিন রিকশায় নামতে হয়েছিল। চান্দ্রি বলে আমার একটি চেস প্লেয়ার আছে, সে ছোট্ট বাচ্চা তখন। তখন আমি প্রথম ফোন নিয়েছি, ছোট ফোন। তার বাবা ফোন করে বলছে, দাদা রিকশায় নামবেন না, আপনার বাড়ির চুচুড়ে, আপনি চলে যান, রিকশায় জলের তলায়। আর আমি বারবার বলছি আমি আসবই, তার কারণ আমি কথা দিয়েছি, মানে আমাকে আসতে হবে। উনি বলছেন আপনার যে প্রফেশনাল ফিজ আমি পাঠিয়ে দেবো, প্লিজ স্যার আসবেন না। উনি ভাবছেন আমি টাকার জন্য বলছি। আমি বললাম প্লিজ স্যার, আমার টাকার দরকার নেই, কিন্তু এটা আমি নিজের কাছে হেরে যাব। আমার এখনো মনে আছে আমি সেখানে গেছিলাম। আমি 0.5 ঘন্টা 45 মিনিট তাকে যে আমার ক্লাস করিয়েছি। ওনাদের বাড়িতে একটা গরম চা কফি দিয়েছিল, কারণ পুরো ভিজে গেছিলাম, আমার হাঁটু জল অবধি গেছিলাম। আর আমি জানি না রিকশাতে যারা থাকেন জানবেন, রেল লাইন পুরো জলের তলায়, কিচ্ছু দেখা যায় না, এনিথিং ক্যান হ্যাপেন দ্যাট টাইম। বাট আমার কমিটমেন্টের কাছে আমি হার মানিনি। এটা আমি বলে করেছি, কিন্তু আমি ওই ভদ্রমহিলাকে বলতে পারবো না আপনি সবকিছু ছেড়ে দিয়ে নিজে ঝাঁপ দিন। এটা ডিপেন্ড করবে, আপনাকে বুঝতে হবে আপনার জায়গায় দাঁড়িয়ে ওই ঝাঁপ দেওয়ার পরের কনসিকোয়েন্স কি হতে পারে। বিকজ সবসময় কনসিকোয়েন্স কিন্তু ভালো হয় না, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনার ছোটবেলাটা আমরা যারা জানি, আমরা জানি যে আপনারা আ যেভাবে বড় হয়েছেন, আপনার মধ্যে একটা খুব সুন্দর আ ২ ভাইয়ের সম্পর্ক আপনি খুব সুন্দরভাবে মেইনটেইন করেছেন। হুম, হুম। আ তো সেক্ষেত্রে এই যে আমরা এখন বলি না যে ভাইয়ে, ভাইয়ে লড়াই, রাইট, ভাইয়ে বোনে লড়াই, হুম, সিবলিং ফাইট রাইট, এখনকার জেনজিদের মধ্যে খুব দেখা যায়। রাইট। আপনি যখন ২ জন বড় হচ্ছেন একসঙ্গে,
আপনার সঙ্গে আপনার দাদার তিনিও যথেষ্ট নামী এবং আমার স্বনামধন্য ভাই। ব্যক্তি, হ্যাঁ, হ্যাঁ। ভাই তার নিজের ফিল্ডে। হ্যাঁ। কিভাবে এই সিবলিং ফাইটটাকে মেইনটেইন করা যায়? বা এই সিবলিং ফাইট থেকে দূরে সরে ভাইয়ে, ভাইয়ে বা ভাইয়ে বোনে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়? আমি সত্যি কথা যদি বলি, আমার ভাই আমার অন্তরের থেকেও বেশি মানে আমি তাকে ভালোবাসি। ছোটবেলায় তাকে প্রচুর মেরেছি এবং তাকে ভুলভাল বুঝিয়ে তার খাবারও খেয়ে নিয়েছি। মানে জিলেপি দিয়েছে মা, তাকেও আমাকেও। আমি বললাম, "ভূত, ভূত খেলবি?" বলে তার চোখ বন্ধ করিয়ে তার মানে চোখ বন্ধ করানোর পর তাকে কিছু বলে আমি বললাম, ভূত এসছে" বলে তার জিলিপিটাও খেয়েছি। এবং ও আমাকে মারতে পারত না, আমি ওকে মারতাম। আমার এখনো মনে আছে। কিন্তু যখন ধীরে, ধীরে বড় হলাম, তখন আমি ওকে ছেড়েও যখন ছিলাম আমিও কেঁদেছি, ও আমাকে ছেড়ে কেঁদেছে। আজকের ডেটে ও ওর প্রফেশনে খুব ব্যস্ত, আমি হুম। আমার প্রফেশনে ব্যস্ত। কিন্তু তারপরেও আমরা দুজনে দুজনের সাথে যমজ ভাইয়ের মতন বিহেভ করি। যমজ ভাই কেন বললাম? আমি ঠিক যেটা ভাবি ও ঠিক সেটা ভাবে। আমরা দুজনেই দুজনের বাড়ি থেকে বেরোচ্ছি একটা কোনো অকেশনে, এক ভাই একই জায়গায়। কি করে এটা সম্ভব? আমি আলমারি থেকে যে কালারের জামা বার করছি, ও সেই কালারের জামা বার করছে। তো এটা একটা আত্মিক যোগ না থাকলে হবে না। মোস্ট অফ দ্যা টাইম ভাইয়ে, ভাইয়ে ২০, ২২, ২৫ এর পর না টাকা পয়সার হুম। সম্পর্কের দিকে কনভার্ট হয় এবং সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমার মনে হয় যেখানে টাকা পয়সা থাকবে সেখানে সম্পর্ক ভাঙবেই। সেটা বাবা হোক, সেটা ভাই হোক, সেটা বউ হোক। কেননা টাকা ছাড়া সম্পর্কের জায়গাটা যদি দেখা যায় আমার মনে হয় সব সম্পর্ক ঠিক থাকবে। আপনারাও দেখবেন প্রচুর বাড়িতে আমরা দেখি দেওয়াল তুলছে। যে ভাই, ভাই হুম। এক বাড়িতে এক থালায় খেত, সে বাড়িটাই এইটুকু, তার মধ্যে আবার ১ ইঞ্চির দেওয়াল তুলছে। এর থেকে খারাপ কি এই হতে পারে? প্রশ্নটাই কিন্তু আমার ছিল যে এই মেন্টালিটিটাকে আমরা কিভাবে নষ্ট করব? এই যে দেখুন, সম্পত্তি তো সব বাড়িতেই অল্প বিস্তর থাকবে। হ্যাঁ। তারপরেও কি করে ভাইয়ে, ভাইয়ে এই তাহলে মিল-মিশ তাহলে থাকবে? নেদারল্যান্ড থেকে শিখতে হবে। নেদারল্যান্ডের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। একজন খুব বড় সানফ্লাওয়ার বিজনেস, মানে সানফ্লাওয়ারের ওখানে খুব কদর হুম। এবং সেই সানফ্লাওয়ারে দেখা যাচ্ছে একজন বারবার চ্যাম্পিয়ন হচ্ছে। 7 টাইমস তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। তো তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে, "আপনি 7 টাইমস কি করে চ্যাম্পিয়ন হলেন? আপনি 8 টাইমেও যাচ্ছেন, আপনার তো মনে হচ্ছে আপনিই চ্যাম্পিয়ন হবেন।" মানে তার সানফ্লাওয়ারটা সবথেকে বড়। সে বলল যে, "ওকে, নো প্রবলেম। আপনারা রিপোর্টার যখন আপনাদের কাছে লোকাবো না, বা কিন্তু একটাই রিকোয়েস্ট, যতক্ষণ না কম্পিটিশন শেষ হবে কিছু ডিসক্লোজ করবেন না।" নেদারল্যান্ডের একটা খুব সুন্দর ইন্টারেস্টিং পয়েন্ট আমরা জানি, ইন্ডিয়াতে, বাংলাদেশেও প্রচুর আল আছে। মানে একটা জমি, জমির পরে আবার একটু আল, তারপর মানে আরেকটা জমি। তারপরে আবার জমি। এবার বাংলাদেশ আর ইন্ডিয়াতে হিসেব করে দেখা গেছে, আমি জানি না এটা আপনারা নিশ্চয়ই জানবেন, ওই আলগুলোকে যদি অ্যাড অন করা যায়, তাহলে ওই আলগুলো থেকে নেদারল্যান্ডের জমি তার থেকে কম। ক্যান ইউ ইমাজিন? এবার নেদারল্যান্ডে কোনো আল কনসেপ্ট নেই। ওখানকার কনসেপ্ট আপনি আমি, ধরুন আমরা ৩ জনের ৩ টে জমি পাশাপাশি। ওরা জাস্ট একটা স্টিক পুঁতে থাকে। নিজেদের মধ্যে সেই অনেস্টিটা আছে যেটা ইউরোপ ইউনিয়নে আছে। এই দেশ থেকে ওই দেশ আপনি যেতে পারেন। একই টাকা তারা ইউজ করে। এটাও ঠিক সেরকম। একটা জাস্ট কাঠি বা লাঠি পোঁতা থাকে। জাস্ট একটা ফ্ল্যাগ। ও পাশটা আমার, এই পাশটা তোমার। এবার ওই নেদারল্যান্ডের ওই ভদ্রলোকের ক্যারেক্টার দেখা যাচ্ছে, সে যখন সিডিং করছে, সিডিং মানে বীজ ছেটাচ্ছে, সে কিন্তু পাশের জমিতে গিয়ে বীজ ছেটাচ্ছে। তখন রিপোর্টাররা তাকে ফিসফিস করে জিজ্ঞেস করছে, "আরে আপনার বীজটা তো খুব কোয়ালিটি বীজ। আপনি ওই বীজে ওই দিকে যদি বীজ দিয়ে দেন তাহলে আপনার গাছটা তো ছোট হয়ে ওদের গাছ বড় হয়ে যাবে।" তখন ও হাসতে, হাসতে বলছে, সানফ্লাওয়ার কত বড় হবে এটা ডিপেন্ড করে পরাগ মিলনের ওপর। আর পরাগ মিলন যে ছোট মৌমাছিগুলো এসে করবে, তারা যদি ছোট ফুল থেকে এসে করে, সেই ফুলটা তো খারাপ হয়ে যাবে। তাহলে আমার ফুলটাও ছোট হয়ে যাবে। সেইজন্য আমি চাই আমার পাশের জমিতেও যারা আছে তাদের ফুলগুলোও যেন বিরাট বড় হয়। কিন্তু আমি একটু এক্সট্রা কেয়ার নিই, সেইজন্য বীজগুলো অন্যদের জমিতেও ফিরে আসি, ছড়িয়ে আসি। সেই সর্বেত্র সুখেন সন্তু সর্বে সন্তু নিরাময়া বলে গীতার যে শ্লোক আছে, মানে সবার জন্য তুমি যদি ভালো ভাবো, তার ওই আমব্রেলার মধ্যে আমরাও আছি, আমাদেরও ভালো হবেই হবে। বহুজন হিতায় ও বহুজন বহুজন সুখায়। সুখায়। আমাদের মূল মন্ত্র হচ্ছে তাই হুম। রেডিও প্রসার ভারতী যে বহুজন হিতায় ও বহুজন সুখায়। এই এত যখন আমরা শুনছি মন্ত্রমুগ্ধের মতো, মানুষ অনেক সময় একাকী বোধ করে, রাইট, একাকিত্ব, রাইট, লোনলিনেস। রাইট। এই লোনলিনেস কাটাবে কি করে? কাউকে আর বন্ধু ভাবতে পারে না, বিশ্বাস করতে পারে না। কাউকেই বিশ্বাসযোগ্য মনে হয় না, কাউকে ভালোও লাগে না। মনোটোনি একটা চলে আসে, বিষাদ চলে আসে। এটা কাটানোর উপায় কি? আমি যদি এটা মার্কেটিং বললে ভুল হবে। আমি কিন্তু মার্কেটিং করছি না। আমি আমার একাকিত্ব কাটিয়েছিলাম বই পড়ে।
আমার একটা সময় খুব ফ্রাস্ট্রেশন ছিল বিকজ আমি যখন প্রথম খেলাধুলা করছিলাম, আমার ইচ্ছে ছিল না চাকরিতে জয়েন করব। বাট যখন আমি রেলের চাকরি পাই, বাবা একটা কথা বারবার বলছিল, "দেখ আজকের যুগে লোকে চাকরি পায় না। তুই রেলের মতন চাকরি পেয়েছিস। রেল মানে জানিস তো সারা জীবন তুই রেলের পাস পাবি।" আমি বললাম, "রেলের পাস মানে?" বলল, "তোর জীবনে টিকিট কাটতে হবে না।" আমার এখনো মনে আছে ওইটা এত আমাকে মোটিভেটেড করেছিল। রেল এমন একটা চাকরি, সারা জীবন টিকিট কাটতে হবে না। আমি ফ্রিতে যাতায়াত করব। বিকজ তখন রেল ভাবাটাই আমার কাছে অনেক ছিল। কিন্তু আফটার 3 ইয়ার্স আমি এটা রিয়ালাইজ করেছিলাম যে আই এম সরি, যে রেলটা আমার জীবনের লক্ষ্য নয়, এর থেকেও বড় কিছু। এবং ওই সময় আমি একাকিত্বে ভুগি এবং তখন আমাকে বিভিন্ন রকম মানুষ আমাকে বিভিন্ন ধরনের বই দেয়। কিছু বই আধ্যাত্মিক ছিল, কিছু বই অটোবায়োগ্রাফি ছিল। এবং সেখান থেকে যেগুলো আমি পড়েছি, পড়ে আজকের ডেটে আমার মতন করে আমি ২ টো বই ছাপিয়েছি বলা যেতে পারে বা প্রিন্ট করেছি, যেখানে আমাকে অনেকেই হেল্প করেছে। এই বইটা কম্পাইল করতে একজন হেল্প করেছে। এই বইটা ঠিক মতন ঠিকঠাক গ্রামার হলো কিনা সেটার জন্য হেল্প করেছে। আমি তো আইডিয়াটা দিয়েছিলাম, ভুলে গেছি, সেগুলো রেকর্ড করে ওরা বই বানিয়েছে। তো এই বইটার নামই হচ্ছে "যে বোঝে সে খোঁজে"। এটা একটা কোটেশনের হাফ পার্ট যেটা গুরুদেব আমাকে দিয়েছিলেন, যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আমি অ্যাডভাইস করতে পারি, হয়তো আমি বিরাট কিছু লিখিনি এখানে, আমার জীবনের অভিজ্ঞতা আছে। এবং টুগেদার ফরএভার উইথ মৃণাল চক্রবর্তী বলে আমার ইউটিউব চ্যানেল আছে। সো যারা ইমিডিয়েটলি একাকিত্ব কাটাতে চান, এটুকু বলতে পারি আমি আপনার পাশে থাকতে পারি আমার মতন করে। যদি আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা আমার সাথে স্পেন্ড করতে চান, দ্যাট ইজ ইউর টাইম। আপনি যদি একটু সময় দিয়ে এই ধরনের বই পড়েন, আমি সিওর আপনার একাকিত্ব কেটে যাবে। বিকজ একাকিত্বের কারণই হচ্ছে এক্সপেকটেশন। আপনি কোনো না কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করেছেন, সেখানে বারবার আঘাত খেয়েছেন, সেইখান থেকে আপনার একাকিত্ব এসছে। একাকিত্ব কাটানোর একমাত্র উপায় নিজেকে সম্মান, নিজেকে রেসপেক্ট এবং এটা ভাবা যে একটা দিন যারা আপনাকে ডিসরেসপেক্ট করেছে তারা আপনার পায়ের কাছে এসে প্রণাম করবেই করবে। এই বিশ্বাসটা অর্জন করলে, আমাকে কোনো এক সময় কোনো একটা ডিপার্টমেন্টে জুতোর মালাও পরিয়েছিল আমি গোল মিস করেছিলাম বলে। এবং সেদিন আমি জেদ নিয়েছিলাম যে এরাই আমাকে ফুলের মালা পরাবে এবং সেটাও হয়েছে বহুবার আমার সাথে। এটা আমার জীবন দর্শন থেকে বললাম। তাহলে বলছেন এক্সপেক্ট করবে না। মানুষ হিসাবে তো স্বাভাবিক এক্সপেকটেশন তো থাকবেই যেকোনো ক্ষেত্রে। এক্সপেক্ট তো করতেই হবে, না হলে তো বাঁচবই না। বিকজ হোপ ছাড়া তো আমরা বাঁচতে পারি না। আমরা তো ঈশ্বরের কাছে প্রার্থনাও করি, সেখানে আশা থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি আমি না পাই বা যদি সেটা ম্যাচ না করে, তাহলে সেই অমিতাভের ডায়লগ, অমিতাভের বাবা বলেছিলেন যখন অমিতাভ ফেইলিওর হচ্ছিল যে, "বেটা ইয়াদ রাখনা মন কা হো তো আচ্ছা, না হো তো और अच्छा।" তখন অমিতাভ বলছে, "ये क्या मतलब है? मन का हो तो अच्छा, ना हो तो और अच्छा।" বলল, "मन का हो तो अच्छा मीन्स इट्स योर উইশ, তোমার উইশ। মন কা না হতো और अच्छा मीन्स इट्स ए गॉड উইশ। गॉड वांट टू गिव यू समथिंग मोर। ধৈর্য ধরো। হয়তো তুমি যেভাবে চাইছো এর থেকেও বেটার কিছু তোমাকে দেবে।" আপনারাই জানেন অমিতাভ বচ্চনকে এই রেডিও স্টেশনে কতবার তাকে রিজেক্ট করা হয়েছে, বেনারস রেডিও স্টেশন থেকে। কিন্তু উনি হাল ছাড়েননি। উনি কলকাতায় এমআরএরও চাকরি করেছেন। তারপরে আজকে ওনার ভয়েস কোটি, কোটি টাকা দিয়ে লোকে কিনতে চায়। তার মানে লিভিং এক্সাম্পল কিন্তু এই মাইক্রোফোনই, তাই না? একদম। আরেকটা জিনিস যেটা খুব সমস্যা মানে প্রত্যেক ক্ষেত্রে অনেক বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে মায়েরা বলে বা বাবারা বলে, "তুই পারছিস না, দেখ তো ও কেমন করছে। তোর বন্ধু দেখ কম্প্যারিজন। তো কি হচ্ছে।" এই যে কম্প্যারিজন ট্র্যাপ তৈরি হচ্ছে, এখান থেকে বেরোনোর উপায় কি? যে সবসময় আমি তুলনা করছি, "ও পারছে, তুই পারছিস না, তুই কেন পিছিয়ে পড়ছিস? ও তো এটা অনেক ভালো।" আ এটা নিশ্চয়ই মনে থাকবে। আমি একদম শুরুতেই কিন্তু এই কম্পেয়ার এর কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে প্রশ্নটা আপনারা কি চাইছেন বাবা-মায়ের কি করা উচিত এটা? একদম। না কম্পেয়ার করলে নিজে কিভাবে হ্যান্ডেল করব এটা? দুটোই, দুটো ওকে, কোশ্চেন। দুটোই। ১ম কথাই হচ্ছে বাবা-মাদের জন্য আমার অনুরোধ, একটা কথা কম্পেয়ার না করে তাদেরকে সবসময় এই কনফিডেন্স দিন যে, "আমি জানি তোমার মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে যেটা কারোর মধ্যে নেই। হয়তো আমিও খুঁজে পাইনি। হয়তো তুমিও খুঁজে পাওনি।" যেটাকে জোহারি উইন্ডো, যারা একটু টেক সেভি বা যারা একটু চ্যাটজিপিটি করেন লিখবেন জোহারি উইন্ডো। এই জোহারি উইন্ডোতে খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে আমাদের প্রত্যেকেরই একটা ওপেন এরিয়া আছে। মানে আই নো ইউ নো। আরেকটা এরিয়া কল ব্লাইন্ড এরিয়া। মানে আই ডোন্ট নো বাট মাই মাদার, মাই ফাদার নো। মানে আমি কিছু ভুল করছি কিন্তু আমি জানি না। অ্যান্ড সাম এরিয়া কল হিডেন এরিয়া। মানে আমি কিছুতেই বলতে চাইছি না কেন আমি এটা করেছি। আরেকটা এরিয়া আননোন এরিয়া, যেটা শ্রীকৃষ্ণ অর্জুনের ক্ষেত্রে করেছিল। আননোন এরিয়া রিডিসকভার করা। তো আমার মনে হয় কম্পেয়ার না করে তার মধ্যে এমন কিছু ইউনিকনেস আছে সেটা রিডিসকভার করার জন্য বাবা-মার সবসময় ইন্সপায়ার করা। কথা যদি না শোনে নিশ্চয়ই বোঝানো। কিন্তু তাকে
এমনভাবে ইনসাল্ট না করা যাতে তার মোরাল ভ্যালুস ডাউন হয়, যে তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না। আমি ছোটবেলায় শুনেছি, বাট আই এম থ্যাঙ্কফুল যে ওই সময় আমার প্রসেসরটা এত ফাস্ট ছিল, ডান কান দিয়ে ঢুকে বাঁ কান দিয়ে উইদিন এ সেকেন্ড কথাগুলো বেরিয়ে যেত, মনের মধ্যে ঢোকেনি। কিন্তু আজকের বাচ্চাদের বাবা মা যদি একটু চোখ বড় বড় করে তাকায়, সেখানেও বাচ্চারা ভেবে নেয় যে আমাকে বকা হচ্ছে। কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কোনটা মনে ধরবো আর কোনটা মনে না ধরে ছেড়ে দেবো, ওই বোধটা যেন আমাদের মধ্যে থাকবে। তবেই কিন্তু আমার মনে হয় কম্প্যারিজন থেকে ওভারকাম করা যাবে। আমি যে মানুষের সঙ্গে মিশছি, বন্ধু-বান্ধবের সঙ্গে মিশছি, সে যে সঠিক মানুষ বুঝবো কি করে? সে তো ভুল মানুষও হতে পারে। আমাকে তো মিসগাইড করতে পারে। একদম। এই সঠিক মানুষ বোঝাটা কিন্তু বেশ কঠিন। তবে যদি একটু টেকনিক্যাল ওয়েতে বলি, এটা তখনই সম্ভব যখন আমার অবজারভেশন স্কিলটাকে একটু একটু ডেভেলপ করা। যেরকম আমার উল্টো দিকের মানুষ যে কথা ম্যানিপুলেট করে কি? এটা একটা খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট। কথা ম্যানিপুলেট মানে আমার সামনে অন্য কারোর বদনাম করছে। তার মানে 110% সেই মানুষটা কিন্তু আমার নামে অন্য কাউকে বদনাম করছে। এটা একদম মানে রুল অফ 1/3 ক্যামেরায় যেরকম বলে, সেরকম এটা একটা ল, মানে ইউনিভার্সাল ল বলা যেতে পারে। কেউ যদি বদনাম করে আমার সামনে অন্য কারোর, তার মানে নির্ঘাত সেই মানুষটা আমার মানে অ্যাবসেন্সে আমার নামে করছে। এই ধরনের মানুষদের থেকে কিন্তু প্রচন্ডভাবে দূরে থাকতে হবে। সহজভাবে এই ধরনের মানুষ আমাদের আশপাশে সবার আছে। তাহলে কি করতে হবে? এটাকে আমার ভাষায় আমি বলি পিএমডি, মানে ফিজিক্যালি অ্যাটাচ থাকো, মেন্টালি 200% ডিটাচ থাকো। আর যদি মনে হয় যে তোমার আশপাশে ভালো মানুষ আছে, ভালো মানুষের বিচার হচ্ছে তার ভাবনা চিন্তা, তার বোধ, তার বিচার। যেরকম এক্সাম্পল দিয়ে যদি বলি, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট আদার। যদি আমার পাশে অ্যাভারেজ পিপল থাকে, সে সবসময় অন্যকে নিয়ে আলোচনা করবে। অ্যাভারেজ দেন অর্ডিনারি পিপল টক অ্যাবাউট থিংস। যারা অর্ডিনারি পিপল হবে তারা জিনিসপত্র নিয়ে আলোচনা করবে। বাট গ্রেট পিপল অলওয়েজ টক অ্যাবাউট আইডিয়াস। গ্রেট পিপল যারা হবে তারা আইডিয়া নিয়ে। যদি আজকের জেনারেশনদের জন্য যদি বলি, অনেকেরই খুব গায়ে লাগবে, আই এম সরি, গায়ে লাগলে কিছু করার নেই। বাট আমার অভিজ্ঞতা বলছে, আমি কাউকে হার্ট করতে চাইছি না। আজকের ছেলে মেয়েদের প্রথম আলোচনা, ইনস্টাগ্রাম আছে? ইনস্টাগ্রামও উচ্চারণ করে না, তারা বলে ইনস্টা আছে নাকি, Insta. স্ন্যাপচ্যাট আছে নাকি, কটা ব্রেকআপ করেছিস, এখনো ব্রেকআপ হয়নি, এখনো প্রেম করিসনি, তাহলে জীবনে কি করলি? এই ধরনের আলোচনায় দিনের 80% টাইম যারা করবে, 10 বছর বাদে তাদের গ্রাফ দেখে নেবেন। আর সেখানে এই ধরনের আলোচনা থাকবে, কিন্তু তারপরে লক্ষ্যটা দিনের শেষে বাঙাল ভাষায় যেটা বলে জাতে মাতাল তালে ঠিক, যে কতটা পড়া হলো, কবে পরীক্ষা, আমার জীবনের লক্ষ্যের সাথে এই পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট। আমি বাবা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বাবা মায়ের কাছে যেন মিথ্যা কথা না বলি। বিকজ আমরা বন্ধুদেরকে কি বানিয়ে ফেলি, স্পঞ্জ, আর বাবা মাকে বানিয়ে ফেলি ফিল্টার। মানে বাবা মা যেটাই বলবে তার ঠিক উল্টো ইন্টারপ্রিটেশন করতেই হবে, বিকজ বাবা মার স্বার্থটা দেখছি। বন্ধু যেটাই বলবে সেটাই ঠিক বলছে, বিকজ বন্ধু কখনো ভুল হতে পারে না। ওয়ারাস বন্ধু অলওয়েজ টেম্পোরারি, বাবা মা অলওয়েজ পার্মানেন্ট। বিকজ বাবা মা না থাকলে তোমার পৃথিবীর আলো দেখাই হতো না। এই বোধটা 35 বছর বয়সে হলে কিন্তু আর কেউ কিচ্ছু করতে পারবে না। এই আচ্ছা, বোধটা বন্ধু যদি ভালো হয় না, বন্ধুকে বিশ্বাস করা যায় না। বাবা-মাকে যেমন বিশ্বাস করি, ভরসা করি যে ভালো চায় বাবা-মা, বন্ধুও তো ভালো চায়। নিশ্চয়ই ভালো চায়, কিন্তু ভালোর মধ্যে থেকে ভালোর ডেফিনেশন কি সেটাও বুঝতে হবে। একটা বন্ধু এসে বলল, আরে একটু আধটু এই বয়সে প্রেম না করলে কবে করবি? আরে একটা বয়ফ্রেন্ডের সাথে একটু হাত ধরে সিনেমা হলে যদি না ঢুকিস, তাহলে জীবনে কি করলি? আমি বলছি না এগুলো ঠিক না ভুল। একজন এসে বলল, আরে একটু সিগারেট, তারপরে যদি একটু ড্রাই নেশা না করিস এই বয়সে কি করবি? এবার এই ধরনের বন্ধুর মধ্যে যদি আমি কন্টিনিউয়াস থাকি, আমার না ইচ্ছা থাকলেও কিন্তু কোনো একদিন মনে হবে একটু টেস্ট করে দেখি। তখন কিন্তু রসাতলে যেতে 1 সেকেন্ডও লাগবে না। তো সেখানে কাকে কতটা গুরুত্ব দেবো সেই বোধটা নিজের ওপর। আবার আপনি হয়তো এটা বলতে পারেন, হার্ভার্ডের অনেক প্রফেশনাল আছে যারা গাঁজা খায়, হুম। তারাও তো সাকসেসফুল। কিন্তু আমি অতটা বলতে পারবো না, বিকজ আমি তো হার্ভার্ডে যাইনি, আমার স্টুডেন্টরা হার্ভার্ডে গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো, নিজেকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পারপাস অফ লাইফ, অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ব্যালেন্স। এই ব্যালেন্সের ডেফিনেশন কিন্তু ডিফারেন্ট। বেশ। আমার বারবার মনে হয় যে যখন কথা বলি বিভিন্ন মানুষের সঙ্গে, প্রত্যেক মানুষের একটা সমস্যা, প্রচন্ড স্ট্রেস, কাজের স্ট্রেস। একেকজনের এক এক। আমি আমার যে পেশায় আছি, ও যে পেশায় আছে, আপনি হয়তো যে পেশায় আছেন, যার সঙ্গে কথা বলি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলি, তাদেরও স্ট্রেস। স্ট্রেস কমাবে কি করে? এই স্ট্রেসের একটা খুব বড় কারণ, যখন আমরা নিজের ভেতরে না দেখে ডান পাশ বাঁ পাশ বেশি দেখি। আজকের দিনে ফেসবুক, ইনস্টাগ্রামে যদি আমি যখন দেখতে পাচ্ছি আমারই পরিচিত কোনো বন্ধু আমার থেকে কমা, সো কল্ড কমা, সে কোনো ভালো চাকরি পেয়ে গেছে, তার কোনো বিরাট লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমার কেন হচ্ছে না? আমি এরকম মোর দ্যান 1000%কে জানি যারা চেম্বারে এসে স্ট্রেসের কারণ যখন আমি আইডেন্টিফাই করছি ডিপ রুটে, দেখা যাচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটির পিছনে কারণ
সে গড়ে উঠতে পারলো না, পাশ দিয়ে কেউ একজন গড়ে এগিয়ে গেল, আমি কেন পারছি না? তাহলে সেইখানের মেইন কারণই হচ্ছে কম্প্যারিজন। সেখানে আরেকটা বড় কারণ স্ট্রেসের, সেটা হলো নিজের ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যে কাজই করি তারপরেও একটা পার্সোনাল লাইফ থাকে, প্রফেশনাল লাইফ থাকে, ইমোশনাল লাইফ থাকে। এটা আমার মনে হয় টেকনিক্যাল স্কিল ডেভেলপ করাটা দরকার, যেটার জন্য ইন্টারপার্সোনাল স্কিলের থেকেও ইন্ট্রাপার্সোনাল স্কিল ডেভেলপ করা দরকার। ইন্ট্রাপার্সোনাল স্কিল মানে নিজের ভেতরের দিকে একটু তাকানো, আর সেটা প্র্যাকটিস করে বাড়াতে হয়। বেশ। আ এরপর যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এই যে আপনি স্কিল বাড়ানোর কথা বলছেন, স্ট্রেস কমানোর কথা বলছেন। এই যে সামনে অনেকগুলো আমরা দেখছি যে সরকারি চাকরির পরীক্ষা পরপর আছে, জয়েন্ট আছে। এই চাকরির পরীক্ষাতে অনেকে বসেন যারা অন্য জায়গায় চাকরি করেন। তাদের হয়তো এতক্ষণ পড়ার সময় নেই। আর একটা ব্যাচ থাকে যারা অনেকটা বেশি পড়ার সময় দিতে পারে। টাইম ম্যানেজমেন্টটা কি করে হবে? এটা ১ম প্রশ্ন। এর সঙ্গেই জুড়ে দেব যে এই চাকরির পরীক্ষায় বসার আগে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করলো, সবকিছু করলো। ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবে? মেন্টালিটি কিরকম হবে? আয়রন ম্যান পার্সোনালিটি যেটা আইএএস বা ইউপিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাই, এইরকম ইন্টারভিউ গুলো মানুষ ফেস করবে কি করে? প্রথম কথাই হচ্ছে, সেই ঘুরে ফিরে আমি একটা জায়গায় প্রথম থেকেই বলে আসছি, যেরকম ভাওয়েল কনসোনেন্ট ছোটবেলায় পড়েছি না, এ ই আই ও ইউ। সেই এক্সারসাইজ হচ্ছে লাইক এ ই আই ও ইউ। এক্সারসাইজ ছাড়া কিন্তু কোনোভাবেই সার্ভাইভ করা যাবে না, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। কমিউনিকেশন স্কিল মানে খালি লোককে কনভিন্স করার জন্য নয়, নিজের ভেতরের যে সেলফ কনফিডেন্স আছে সেটাকে আপলিফট করার জন্য নিজেকে রেগুলার বেসিসে এই ধরনের আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, যেখানে আমি শিখতে পারি। যেরকম একটা ছোট ছেলে, সে যদি বাজারে যায় অনেক কিছু শিখতে পারবে। মাছ যেখানে বিক্রি হয় তার সাথে যখন কথা বলবে, আবার যে ফুল বিক্রি করছেন তার সাথে যখন কথা বলবে, আবার যখন দেখা যাচ্ছে মায়ের পাঠানো একটা স্পেসিফিক দোকানদার কাকু বা আঙ্কেলের কাছে গিয়ে কথা বলবে, সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। বিকজ বাজারে আমরা যখন যাই, কসমোপলিটন ক্রাউড, বিভিন্ন মানুষ বিভিন্ন এক্সপেকটেশন নিয়ে বাজারে গেছে। কেউ দাম কমাতে ব্যস্ত, কেউ বেশি দিয়েছে আগের দিন, কেন খারাপ দিয়েছে পরের দিন। এবার এইগুলো যদি একটু ভালো করে অবজার্ভ করা যায়, আমার মনে হয় ইউটিউবে বসে ইন্টারভিউ দেখা যেরকম দরকার, সেরকম বাজারে গিয়ে 10 মিনিট করেও দিনে কাটালে অনেক কিছু শেখা যায়। দ্যাট ইজ কল প্র্যাকটিক্যাল রিয়েলিটি লার্নিং। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, 2 টাকার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, 2 টাকা তাকে নিতেই হবে, না হলে তার প্রেস্টিজ চলে যাচ্ছে। কিন্তু ভাইরাস তারপরেই সে হয়তো 20 টাকা দিয়ে দুটো সিগারেটও খেলো, সেখানে কিন্তু তার মনে হলো যে আমি বেশ করেছি। সো ঠিক না ভুল আমি জানি না, কিন্তু কোথায় ভ্যালু দেবো কোথায় ভ্যালু দেবো না, মানে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট, সেই বোধটা থাকাটা দরকার। আমার মনে হয় ইন্টারভিউ দেওয়ার জন্য আরেকটা বড় স্কিল দরকার। সেটা হচ্ছে, যখন আমি ইন্টারভিউ বোর্ডের দরজা খুলে ঢুকবো, তখন যে মানুষগুলো থাকবে তারা কিন্তু আমাকে আপাদমস্তক কি করবে, আমার রিড করার চেষ্টা করবে। কিছু কোশ্চেন আসবে রেলিভেন্ট, কিছু কোশ্চেন আসবে ইরেলিভেন্ট। ইরেলিভেন্ট কোশ্চেনে কিন্তু ইরিটেট হলে চলবে না, বা উত্তেজিত হয়ে নিজের ইমোশনসকে শো অফ করা যাবে না। সেখানে আমাকে গ্রিল করা হচ্ছে এটা ভেবে, মনকে শান্ত রেখে, যেটা জানবো না ইমিডিয়েটলি পরিষ্কার বলে দেওয়া উচিত এই বিষয়ে জানি না। তাতে কিন্তু ভ্যালু বাড়বে, ভ্যালু কমবে না। কিন্তু না জেনেও যদি বানিয়ে বলা যায়, যারা কোয়ালিফাইড মানুষ বসে যাবে, তারা ভাববে ম্যানিপুলেট করছে, তার মানে চাকরিতে গিয়েও কিন্তু লোকজনকে এরকম ভুল বোঝাবে। একে তাহলে নেওয়া হবে না। ডিপ্লোম্যাটিক হব? না খুব স্ট্রেইট ফরওয়ার্ড হব? আ খুব সরাসরি নিজের মত বলব ইন্টারভিউ বোর্ডে? অবশ্যই সরাসরি মত বলার আগে দুটো জিনিস বলে দিতে হবে, যে আমার মনে হচ্ছে এটা, তবে এটা ডিপেন্ড করবে সাবজেক্ট ওয়াইজ, যে কখন কোথায় কিভাবে আমার এটা ইমপ্লিমেন্ট করব। বিকজ আমি যদি সোল অথরিটি হই, সেখানে আমার ডিসিশনের পরে যদি কোনো খারাপ কিছু হয়, কনসিকোয়েন্স আমার কাছে আসবে না, দেশের নাম রিপ্রেজেন্ট করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সাবজেক্টিভ ওয়েতে ডিসিশনটা নেওয়াটা দরকার। এটা জেনারেলাইজ ডিসিশন আমি নেব না। মানে প্রথমে নিজের মতটা দিলাম, তারপরে এই জায়গাটাকে ক্লাসিফাই করে দেওয়া, যে হ্যাঁ, এর সেন্স অফ হিউমার আছে, সিচুয়েশন ওয়াইজ এ হ্যান্ডেল করতে পারবে। ওসিডি মোকাবেলার জন্য সেলফ টেকনিক কি হতে পারে? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি সে নিজে জানে তার মধ্যে আছে, প্রথমে আগে ক্লাসিফিকেশন করতে হবে, যে এটা কবে থেকে শুরু হয়েছে, কেন শুরু হয়েছে। যদি সে নিজে করতে পারে ভালো, আদারওয়াইজ অবশ্যই উচিত প্রপার এই সাবজেক্ট সম্পর্কে রিলেটেড মানুষ যারা এটা রোজ হ্যান্ডেল করে, সেগুলোর গাইডলাইন নেওয়া।
আরেকটা জিনিস হতে পারে, যখন আমার কাছে এই ধরনের কোনো ক্লায়েন্ট আসে, আমি স্ট্রেট প্রথমেই বলি আপনার ডেইলি রুটিন কি? সেখানে আমি যখন দেখি ফিজিক্যাল এক্সারসাইজ 99% ক্ষেত্রে নেই। অনেকের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজ আছে, কিন্তু নিজের সাথে নিজের যে স্টাডি মেটেরিয়াল পড়া, যেটাকে আমার ভাষায় আমি বলি রিভিউ প্রিভিউ রেগুলার ইজ রিকোয়ার্ড, মানে রোজ রাত্রিবেলা ১ মিনিটের থেকে ১০ মিনিট টাইম দেওয়া উচিত। আমি সারাটা দিন কিভাবে কাটালাম, কিভাবে কাটাতে চেয়েছিলাম, দুটো কি ম্যাচ করছে, এক্সপেকটেশন ম্যাচিং। তাহলে আমি পরের দিন একটু হলেও বেটার করব। লাইক আমি ৫ বার হাত ধুই। এটা আমার ওসিডি। আমি ডিসাইড করলাম এটাকে ৪ বারে আনবো। তাহলে আমাকে খুব কনসিয়াস থাকতে হবে যে আমি যখন হাত ধুচ্ছি, এটা কিন্তু আবার রিপিটেডলি আমার হাত ধুতে ইচ্ছা করবে। দরজায় তালা মেরেছি, এগিয়ে এসে মনে হচ্ছে আবার তালা মারিনি। তার মানে আমাকে প্রেজেন্সে থাকা দরকার। মানে আমি যখন তালাটা লাগাচ্ছি, তখনই দুবার নাড়িয়ে দেখে নেবো যাতে আমি পিছনের দিকে না যাই। আচ্ছা, এই প্রজন্মের বা জেনজির কথা আপনি বলছিলেন, জেনজির প্রধান সমস্যা হচ্ছে রিলস অ্যাডিকশন। বেরোবে কি করে এখান থেকে? প্রথম কথা, তারা বেরোতে চায় না। এটা হচ্ছে সবথেকে বড় মজার বিষয় নয়, এটা দুঃখের বিষয়। আমার কাছে এরকম অনেক স্টুডেন্টরা এসছে, তার বাবা-মা জোর-জবরদস্তি নিয়ে এসছে। স্টুডেন্টরা নিজে থেকে এসে কেউ বলে না, খুব কমই বলে যে আমি রিল থেকে বেরোতে চাই। তো ১ম এ যদি ফার্স্ট অফ অল দেখতে হবে তার অ্যাওয়ারনেস কনসিয়াসনেস কতটা। সে নিজে থেকে বেরোতে চাইছে, না বাবা-মা তাকে ফোর্স করছে। বিকজ বাবা-মা যখন বোঝাতে চাইবে, সে তার মনের ভেতরে যে ইনার সেন্স সেটাকে ক্লোজ করে দেবে। যে আমি বুঝতে চাইব না। আর যদি তাকে ওই জায়গায় কনভিন্স করানো হয়, তাকে রিয়ালাইজ করানো যায় যে দেখো এটা থাকলে তোমার কি কি ক্ষতি হতে পারে, আর এটা না থাকলে তোমার কি কি লাভ হতে পারে, তখন ওটা তাকে দিয়ে লেখাতে হবে। বিকজ যখন মানুষ লেখে তখন সে পিকচারাইজ করে, এবং লেখার পর ওই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে তাকে গাইড করা উচিত যে দেখো আমার মনে হচ্ছে তুমি যদি এটা এইভাবে করো তাহলে উপকার পাবে। লেটস ট্রাই। লাইক 0.1 মাল্টিপ্লাই বাই 10 কত হয়? 1 হয়। 1 মাল্টিপ্লাই বাই 10 কত হয়? 10 হয়। তার মানে আমি তখন এটা একটা এক্সাম্পল দিই যে দেখো একটা পয়েন্ট এলিমিনেট করলে ১ এর ভ্যালু 10 টাইমস বেড়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো একটা রিল যদি তুমি আজকে কম দেখো, মানে ১০ মিনিট দেখছো, সেটা যদি ৯ মিনিট করো, এই ১ মিনিট করে কম্পাউন্ড এফেক্টে ভাবো তো। ৳১ কালকে ৳২ হবে, ৳২ ৳৪। এইভাবে যখন তাকে রিয়ালাইজ করায়, অনেক ক্ষেত্রে দেখা যায় ফর দ্য টাইম বিং তারা ছাড়ে। কিন্তু এখানে রেগুলার সুপারভিশন দরকার। রেগুলার তাকে পুশ করা দরকার। হচ্ছে তো, হচ্ছে তো, হচ্ছে তো। আমি একজন আধ্যাত্মিক সাকসেসফুল গুরুর কাছে গেছিলাম। তিনি খুবই সাকসেসফুল তেনার রেসপেক্টিভ ফিল্ডে। ঘরে অন্তত ১৫টা জায়গায় লেখা, নাম হচ্ছে তো, নাম হচ্ছে তো। আমি দেখছি তার গাড়ির ভেতরে ছোট্ট করে লেখা, নাম হচ্ছে তো। আমি বললাম, "কি নাম হচ্ছে, নাম হচ্ছে?" তখন ছোট। বলছে, "নাম হচ্ছে তো মানে ঈশ্বরের নাম হচ্ছে তো, অন্য কোনো মন এসে বিভ্রান্ত করছে না তো, সেইজন্য নাম হচ্ছে তো, নাম হচ্ছে তো" লেখা। ইভেন বাথরুমের মধ্যে ৩ জায়গায় লেখা। মানে দরজা দিয়ে ঢুকছি, উপরে লেখা নাম হচ্ছে তো। ওয়াশরুমে বসার পর উল্টো দিকে নাম হচ্ছে তো। মানে কন্টিনিউয়াস নিজেকে ট্রিগার করা যাতে মন উথাল-পাথাল না করে। মন তো সেই জলের মতন না? সেই গৌতম বুদ্ধের কথায়। সে একজন যাচ্ছে, জলটাকে ঘোলাটে করে চলে আসছে। আর গৌতম বুদ্ধ বলছে, "তুমি যাও, ওখানেই জল পাবে।" তারপরে সে ০.৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখলো একটা সময় সবাই চলে গেল, জল নোংরাটা থিতিয়ে গেল, ওপর থেকে জল তুলে আনলো। তো এটাই হলো ব্যাপার আরকি। স্ক্রিন টাইম, এইটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। ছোট, বড়, মাঝারি সবার কাছে। শুধু জেনজিদের দোষ দিলে হবে না। এই স্ক্রিন টাইম কমানোর টেকনিক আছে কোনো? আছে। আমি টেকনিকে ফেইলিউর। ১ম এই বলে দিই। তার কারণ আমার মেয়ে আমাকে রোজ অশান্তি করে। আ আমি যখন ওরকম রিল দেখছি, মানে আমি একটা সাবজেক্টের রিল দেখছি যেটা আমার দরকার। দেখার পরেই আমি রিলটাকে স্ক্রল করলাম। এবার এমন একটা হাসির রিল আসলো, সেটা দেখতে গিয়ে যেই না স্টে করলাম, মেয়ে এসে বলল যে, "এইটা হচ্ছে তোমার রিল? লোককে তুমি বোঝাচ্ছ, তুমি নিজে দেখছো? তোমার কোনো লজ্জা করে না? আমি তোমার সব স্টুডেন্টকে বলে দেবো কিন্তু। এই যে এখনই ফোন আসুক, এই আমার বাবা রিল দেখছে।" আমি এটা মজা করলাম না, এটা সত্যি, এটা আমার ক্ষেত্রেও হয়। দেখুন, স্ক্রিন টাইম কমানোর সবথেকে সহজ উপায়, নিজের ব্যাপারে একটু হলেও স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট মানে গলার মধ্যে দড়ি দিয়ে স্ট্রিক্ট না। কোথাও একটা নিজেকে অ্যাফার্ম করতে হবে যে আজকে আমার স্ক্রিন টাইম ১০ মিনিট ছিল বা ২ ঘন্টা ছিল, এটাকে ১০ মিনিট না ২ মিনিট, ২ মিনিট করে কমাবো। মানে ছোট, ছোট অ্যাকশন নিলে না খুব তাড়াতাড়ি সেটা হ্যাবিট হয়ে যাবে। মানে মাইন্ড সেখানে ধরতে পারবে না যে আমি ছোট অ্যাকশন নিয়েছি। ধরুন 30 সেকেন্ডে যদি কম করি, সেটাও কিন্তু অনেক। একটা এই আপনার রিল দেখার প্রসঙ্গ থেকে আরো একজনের কথা মনে পড়লো। আপনি আধ্যাত্মিক গুরুর কথা বলছেন। আমি নাম করেই বলছি। যে ইশতেশানন্দজি তিনি বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যিনি এই মুহূর্তের প্রধান শিক্ষক তিনি বলছেন যে ৪৫ মিনিট পড়ো, তারপর একটু অন্য কাজ করো। হেঁটে এসো বা কিছু করো। রাইট। আবার ৪৫ মিনিট পড়ো। এই যে 45 মিনিটস রুল কনসেনট্রেশন এর এটা কি? এটা একটা টেকনিক্যাল টার্ম ইউজ হয়। আজকের দিনে জেনজিরা এটা জানে। প্রোমোডোরো টেকনিক বলা হয়।
সো এই টেকনিকটার কনসেপ্ট হচ্ছে আপনি যখন 45 মিনিটস টানা পড়ছেন, কোথাও গিয়ে ব্রেন ফ্যাটিগ হয়ে যেতে পারে। একটা কাজ অনেকক্ষণ করতে যেন স্কুলের ক্লাসগুলোও কিন্তু 45 মিনিট করে করা হয় সেই জন্য। যখনই মন ফ্যাটিগ হয়ে যায় তখন কোথাও একটু ধার দেওয়ার দরকার। একটু রেস্ট অ্যান্ড রিকভারি। এর উপর একটা সুন্দর গল্প আছে। একটা উডকাটার ফার্ম ছিল। সেখানে একজন বয়স্ক লোককে সবথেকে বেশি স্যালারি দেওয়া হতো। অল্প বয়সী ছেলেরা এসে ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করে যে উনাকে এত টাকা দেওয়া হয়, আমরা কেন পাই না? ম্যানেজমেন্ট হাসতে, হাসতে বলে, উনি ডবল কাট কাটে তোমাদের থেকে বেশি। ওরা গিয়ে ওই ভদ্রলোককে অবজার্ভ করে দেখে যে উনি 40 মিনিটস বা 45 মিনিটস কাটার পর 10 মিনিট করে বসে আছে। ওরা দূর থেকে দেখে এটা ভাবলো তার মানে ওই 10 মিনিট রেস্ট নেয়। আমরা পুরো 45 মিনিটই গাছ কাটবো। এবং মজাটা সেখানে হলো ওরা দেখা গেল ওরা 6 ঘন্টা গাছ কেটে যা কাটছে না, উনি ওই 45 মিনিটের পর 10 মিনিট ব্রেক করে তার থেকে বেশি গাছ কাটছে। পরে এসে ওনার কাছে সারেন্ডার করে সবাই বলল, "স্যার, উই আর হিয়ার টু লার্ন ফ্রম ইউ হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টেকনিক হুইচ ইজ অ্যাপ্লাইং বাই ইউ অনলি।" তখন উনি হাসতে, হাসতে বললেন, "প্লিজ সিট ডাউন।" তো উনি দেখছে সবাই তখন যে উনি 45 মিনিট গাছ কাটার পর যে 5 থেকে 7 মিনিট রেস্ট নিচ্ছে, ওটা রেস্ট অ্যান্ড রিকভার মানে কুড়ুলটাকে ধারও দিচ্ছে। এটাকে ইংলিশে বলা হয় শার্পেন দ্য শ টেকনিক। মানে ইউ হ্যাভ টু শার্প ইয়োরসেলফ এভরি মোমেন্ট বিকজ একটা কাজ কন্টিনিউয়াস করতে, করতে কোথাও একটা মেন্টাল ফ্যাটিগ আসতেই পারে। সেই ফ্যাটিগটাকে কাটানো দরকার, তাহলে ধারটা আরো বেড়ে ওঠে। এবার আরেকটা বাস্তব জীবনের সমস্যা, বিশ্বাসঘাতকতা। খুব কাছের মানুষ ছুরি মেরেছে, যাকে বিশ্বাস করতাম, বলতাম, সবকিছু বলে দিতাম, সেই এখন অ্যান্টি হয়ে গেছে। পরে তাকে মেনে নেব কি করে? সম্পর্ক কিভাবে থাকবে? প্রথম কথা হচ্ছে যদি এই ঘটনাতে দেখা যায় যে তিনি অ্যাডমিট করছেন যে আমার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে একটা চান্স দেওয়া যেতেই পারে। কিন্তু তিনি যদি ৫০ টা এক্সপ্লেনেশন দেন তিনি কেন করেছেন, কিছুতেই তিনি মানে এটা মানে নিজেকে সারেন্ডার করতে চাইছেন না যে আমি ভুল করেছি। সেক্ষেত্রে কোথাও একটা একটা মানে স্ট্রেট লাইন টেনে ওখানে ভাগ করা দরকার। এবার আমি বলি, খুব কাছের বন্ধু বলতে এখানে ২ রকম ব্যাপার আছে। এখানে হাসব্যান্ড ওয়াইফ যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই ফরগিভ অ্যান্ড ফরগেট। এটা আমার মনে হয়। বিকজ সংসারে আমরা যখন দুজন ফ্যামিলি হাসব্যান্ড ওয়াইফ হয়েছি, তখন আমাদের নীতি নিয়ম এটা ছিল যে তুমি জিতবে অথবা আমি জিতবো এরকম না। জিতলে আমরা দুজনেই জিতবো, হারলে আমরা দুজনেই হারবো। তো সেখানে হাসব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে যদি মনে হয় যে এটা আমাদের বাচ্চাদের জন্য কমিটমেন্ট, বিকজ আমাদের বাচ্চা আমাদের থেকে কি শিখবে, সেখানে যা হয়ে গেছে ফরগিভ অ্যান্ড ফরগেট। কিন্তু সেটা যদি কোনো কর্পোরেট ওয়ার্ল্ডের জায়গা হয়, যেখানে ভালো বন্ধু, দুজনেই ওয়ার্কিং পার্টনার, খুব ভালো কাজ করি, কিন্তু কোথাও যদি মনে হচ্ছে যে কোথাও একটা ট্রাস্ট ইস্যুস হচ্ছে, সেক্ষেত্রে ধীরে সরে যাওয়াটাই আমার মনে হয় বেটার। বিকজ আদারওয়াইজ মনের মধ্যে সেই কষ্টটা থাকবে এবং একবার এই ধরনের কাঁচের ভেতরে ফাটার মতন ট্রাস্ট চলে গেলে অনেক সময় আসে না, মোস্ট অফ দ্য টাইম আসে কিনা জানি না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে যদি এরকম হয়, তাহলে কি রিভেঞ্জ নেবে? নাকি রিভেঞ্জ নেওয়ার প্রশ্ন তো আসে না, এটা আমার মনে হয়। এটা আমি এখন আমার এই উত্তর শুনে ভাবে ও মৃণাল চক্রবর্তী নিশ্চয়ই কোনো এক্সপিরিয়েন্স আছে সেই জন্য বলছে। এটা ডিপেন্ড করবে কেস স্টাডির ওপর। তবে আমার মনে হয় রিভেঞ্জ নিয়ে টাইম ওয়েস্ট করার টাইম নেই। বিকজ পৃথিবীতে মাত্র 25,000 দিনের জন্য আমরা এসেছি। এভাবে ক্যালকুলেট খুব কম মানুষই করে। 70 বছর মানে 25,000 দিন। তার মধ্যে নেয়ার অ্যাবাউট 10,000 দিন আমাদের ঘুমিয়ে কেটে যায়। আমরা যদি 20 বছরকে ঘুমিয়ে ক্যালকুলেশন করে দেখি, নেয়ার অ্যাবাউট 7,500 দিন বেরিয়ে গেল। তাহলে 25,000-এর মধ্যে 7,500 দিন ঘুমিয়ে কেটে গেল। থাকলো 17,000 থেকে 14,000 দিন। তার মধ্যে ছোটবেলায়ও কেটে যায় মোটামুটি 7,000 দিন। পড়ে থাকে মাত্র 7,000 দিন। আর এই 7,000 দিন পৃথিবীতে কত কিছু দেখার আছে। কে ভুল করেছিল, কবে করেছিল, কেন করেছিল, এটা নিয়ে ভাবতে গেলে তো বাকি জিনিস দেখাই হবে না। তাই না? সারা ভারতবর্ষ ঘুরলেও মিনিমাম 50 বছর লাগে পুরো ভারতবর্ষ দেখতে, যদি ঠিক করে ঘোরা যায়। সেখানে যদি প্রত্যেকটা স্টেটে 4টে করে জায়গাতেও যায়, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। সেক্ষেত্রে কে কি বলেছিল না বলেছিল মনেই থাকবে না। বেশ। অ্যাঙ্গার ইস্যু এই জেনারেশনের, আগের জেনারেশনের, যে জেনারেশন আসবে তাদেরও একটা বড় সমস্যা। আজকাল মানুষ খুব চট করে রেগে যায়। কোনো মানুষের কথা পছন্দ করে না, সহ্য করতে পারে না। এই যে এত রেগে যাই কেন আমরা? এটাকে কমানো যায় কিভাবে? আমিও রেগে যাই। আমি অ্যাডমিট করেই বারবার বলছি, এই মেয়ের কথা বললাম। আমি মানে খুব জ্ঞানী ব্যক্তির মতন দেখাচ্ছি যে আমি যেন সব ওভারকাম করেছি তা নয়। আমারও রাগ হয়। আমারও বাড়ি থেকে একটা ফোন আসলো। সারাক্ষণ চেম্বারে ক্লায়েন্ট দেখছি, কোনো রাগ নেই। সবাই বলছে, "স্যার আপনি কি দারুণ!" গাড়িতে বসেই যেই আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলছি, একটা সামান্য কথাতে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। কি ব্যাপার?
আজকে মাছ হয়নি কেন, আজকে পেঁয়াজ নেই কেন। এটা কিন্তু কোনো ইস্যু নয়, আমি অ্যাডমিট করছি কেন, এটা খুব ন্যাচারাল, আমারও রাগ হয়। অ্যাঙ্গার বিকাম ডেঞ্জার, বিকজ অ্যাঙ্গার বেড়ে গেলেই আগে ডি বসে যায়। নাও দ্য কোশ্চেন ইজ, অ্যাঙ্গার রিডিউস করার সব থেকে সহজ উপায়, যেটা আমি আমার জীবন থেকে শিখেছি বা আমি আমার মতন করে বলি, সেটা হলো ওই মোমেন্টে কোনো উত্তর দেওয়া যাবে না। ইটস কল 5 সেকেন্ড পজ, ইমিডিয়েটলি নো রিপ্লাই। যতই রাগ হোক, হোল্ড, মানে এটাকে এক কথায় যদি বলি, হোল্ড ফর 5 more সেকেন্ড অ্যান্ড টেক আ ডিপ ব্রেথ। 5, 4, 3, 2, 1। তো এই 5 সেকেন্ড ব্রেক নিলেই আমাদের যে প্রসেসর, যেটা আমাদের ইনস্টিগেট করছে, মুখে তোকে বলতেই হবে কিছু একটা বল, কিছু একটা বল, সে কিন্তু অটোমেটিক্যালি কনসিকোয়েন্সটা দেখতে পাবে এবং সে অনেক ক্ষেত্রেই আমাদেরকে স্লো ডাউন করবে বা বারণ করবে যে বলিস না। এটাই হলো ব্যাপার। তবে এটা প্র্যাকটিস, ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিজিক্যাল এক্সারসাইজ করা, রেগুলার বেসিসে মেডিটেট করা, অ্যাফার্ম করা। অ্যাফার্ম মানে এভরিডে আই নো হাউ টু কন্ট্রোল মাই সেলফ, আই হ্যাভ দ্য কোয়ালিটি টু ইমপ্রুভ মাই ওন ইনার সেন্স। মানে এরকম ভাবে না, রেগুলার বাংলাতেও আছে। এখন চ্যাট জিপিটিতে যদি লেখা যায় অ্যাফার্মেশন ইন বেঙ্গলি, অন্তত 2000 লাইন দিয়ে দেবে। ওই 2000 লাইনের মধ্যে 10টা লাইন নিজেই নিজের ভয়েসে রেকর্ড করে যদি কেউ দিনে 3 বার করেও শোনে, তাহলেও তার রাগ কমতে বাধ্য। এই যে আপনি বলছেন যে মেডিটেট করা, ঠিকঠাকভাবে মেডিটেশন কিভাবে করা যায়? এটা কি সবসময় কোনো গুরুর হেল্প নিয়েই করতে হবে? নাকি সোশ্যাল মিডিয়া থেকে আমি YouTube দেখে শিখব? মেডিটেশন করার নিয়ম কি? এটা সবথেকে ভালো উত্তর দেবেন যারা এইটা নিয়েই সারাদিন বসে আছেন বা রয়েছেন, যেরকম রামকৃষ্ণ মিশন বা এই ধরনের সারদা মিশন বা এই ধরনের মিশনারিজে যারা মহারাজরা রয়েছেন। যেরকম আমি রামকৃষ্ণ বেলুড় মঠে প্রত্যেক মাসে 2 বার করে আমাকে যেতে হয়। তার কারণ ওখানে আমাকে ট্রেনিং করাতে হয়। তো সেখানে আমি মহারাজদের কাছে এই একই প্রশ্ন করেছি। তাঁরা হাসতে হাসতে বলেন, ইউটিউব দেখে শিখলে তুই কি হবি সেটা তুই বুঝে নে। আর যদি শিখতে হয় তাহলে অবশ্যই জানতে হবে ইনহেল এক্সেল করার টেকনিক। বিকজ আমরা মোস্ট অফ দ্য টাইম ইনহেল এক্সেল করি হাফ হার্টেডলি। হাফ হার্টেডলি মানে আমাদের ডায়াফার্মেটিক ব্রিদিং করাটা খুব দরকার। যদি আমরা একটু একটু ডিটেলসে যাই, ডায়াফার্মেটিক ব্রিদিং মানে আমরা নাভিতে যদি মনে করি একটা বেলুন রাখা আছে আর নাক দিয়ে সেই বেলুনটাকে আমি ফোলাবো, তাহলে পেটের ভেতরে যখন আমি অক্সিজেনটাকে ফুল নিচ্ছি এবং খুব স্লোলি এটা ছাড়ছি, তখন শরীরের মধ্যে একটা ডিফারেন্ট অনুভূতি হয়। এবং এইভাবে দিনে যদি 1 ব্রেথ টেকনিক অ্যাপ্লাই করি, 1 ব্রেথ মানে জাস্ট ফর 1 সেকেন্ড আই উইল টেক আ ডিপ ব্রেথ, ইনহেল অ্যান্ড জাস্ট হোল্ড ফর 1 সেকেন্ড অ্যান্ড রিলিজ ফর 1 সেকেন্ড। এইটাকেই আমি পরের দিন করলাম 2 সেকেন্ড। আমি পাবলিক ভেহিকলসে যাচ্ছি, আমার হঠাৎ করে মনে হলো আমি 2 সেকেন্ডের জন্য পুরো সুইচ অফ করে দেবো। মানে আমি ডান কানে কিছু শুনবো, বাঁ কানে কিছু শুনবো, তারপরে আমি ধীরে ধীরে মনের ভেতরে শুনবো, যেটা আমি অনেক সময় আমার ট্রেনিংয়েও করাই বা আমি বিভিন্ন সেশনে মাঠের মধ্যে প্রচুর আওয়াজ হচ্ছে, যেরকম ধরুন আইপিএল এর কোনো খেলা প্রচুর চেঁচাচ্ছে। এবার আমি ডিসাইড করলাম আমার ডান কান থেকে কতগুলো কি ধরনের সাউন্ড আসছে আর বাঁ দিক থেকে কি ধরনের। তারপরে নিজেকে নিজে ইনস্ট্রাকশন দেবো যে ডান দিক বাঁ দিকের থেকেও আমার ভেতরে একটা শান্ত হ্রদ আছে। হ্রদ মানে একটা পন্ড আছে, আর সেখানে নীল রঙের জল, আর ওপর থেকে একটা নীল আকাশের ছায়া ওই জলের মধ্যে পড়েছে, আর জলের ভেতরে একটা ইউনিক ফিশ মানে ট্রাভেল করছে। আর ধীরে ধীরে ফিল করতে হবে যে ওই ফিশটার পিঠে চড়ে আমিও জলের মধ্যে যাচ্ছি। তো এটাকেই যদি নিজের ভাষায় বলে কেউ যদি চোখ বন্ধ করে তাহলে ডান কানেও শুনতে পারবে, বাঁ কানেও শুনতে পারবে, এবং ফর দ্য টাইম বিং সে কিন্তু ওই নীল জলের মধ্যে দিয়ে হারিয়ে মাছের মধ্যে চলে যাবে। এটা প্র্যাকটিস করতে হয়। এটা এইভাবে মনে হয় বলাটা খুব মুশকিল। সময় তো শেষ হয়ে যাচ্ছে, প্রশ্ন আরো প্রচুর জমা হচ্ছে। মনে হচ্ছে এই অনুষ্ঠানটা পরে আরো 1.5 ঘন্টা, আরো 1.5 ঘন্টা করলে সারা রাত অনুষ্ঠান চলবে। প্রশ্নও কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। আমাদের সব প্রশ্ন শেষ করা তো দূরস্থান, আমরা অর্ধেক প্রশ্ন শেষ করতে হ্যাঁ, পারিনি। এবার যে প্রশ্নটা না করলেই নয়, সেটা হচ্ছে এই যে অনেকে বলে এই আমার সিক্স সেন্স বলছে এটা করছে। এই সিক্স সেন্সটা কি এবং কিভাবে অ্যাক্টিভেট করব? থ্যাংক ইউ স্যার। এই প্রশ্নটার কথাই আমি একটু আগে বলছিলাম। এক্সট্রা সেন্সারি পারসেপশন গুগলে একটু সার্চ করবেন বা চ্যাট জিপিটিতে সার্চ করবেন, আমি আইডিয়াটা দিচ্ছি। আর এটার বিষয়েই 24শে মে আমার প্রোগ্রাম উত্তম মঞ্চে। আসলে স্যার আপনারা অবশ্যই আসবেন, আমি আপনাদেরও জানাচ্ছি যারা দেখছেন। আসলে আপনারা এটাই শিখতে পারবেন। এটা অল অ্যাবাউট ব্রেন ওয়েভ। সিক্স সেন্স মানে আর কিছুই না, আপনি আপনার ব্রেনকে টিউন করছেন। আলফা ব্রেন, আলফা মানে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের সেমি কনসাস স্টেটে থাকি। ওই সেমি কনসাস স্টেটে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে আমরা চাইলে আপগ্রেড করতে পারি। মানে আমাদের মনের মধ্যে কিছু জিনিস
স্ট্যাটিক বিলিফ তৈরি হয়ে যায়, সেই বিলিফটাকে আমরা চাইলে আরো বেটার ভার্সন হিসেবে নিতে পারি। এবং ওই সিক্স সেন্সকে জাগাতে গেলে আমাদের কিন্তু মাইন্ড আর বডির কানেকশন তৈরি করা দরকার। যেরকম বেসিক কিছু স্ট্রেচিং আছে যেগুলো রেগুলার বেসিসে যদি করা যায় এবং চোখ বন্ধ করে ব্রিদিং প্যাটার্নটাকে স্লো করে যদি রেগুলার বেসিসে একটা স্পেসিফিক থটের দিকে বারবার বারবার ইনস্ট্রাকশন দেওয়া যায়, ইনস্ট্রাকশন মানে পজিটিভ ভাইবস। যেরকম আমরা যদি বলি আজকে আমাদেরকে যারা শুনছেন তারা স্পেসিফিক চ্যানেল টিউন করেছে বলে শুনছেন, তাই না? 0.1 চ্যানেলে যদি চেঞ্জ হয়ে যায় এই ভয়েসটা তাদের পাবে না। হুম। ঠিক সেরকম নিজের ভেতরে হায়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য সব সময় নিজের মনকে শান্ত রেখে ওই হায়ার ফ্রিকোয়েন্সির জন্য এটা ফিল করতে হবে যে ইট ইজ নট এ বডি, ইটস এ ম্যাগনেট। আর ম্যাগনেটের ক্ষমতা আছে ইউনিভার্স থেকে সবকিছুকে কানেক্ট করা। আইনস্টাইনের কথা আমরা সবাই জানি, আইনস্টাইনের বিখ্যাত উক্তি আপনারা জানবেন, ইমাজিনেশন ইজ দ্য প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশন, ইমাজিনেশন ইজ এভরিথিং, লজিক ক্যান টেক ইউ এ ফ্রম বি বাট ইমাজিনেশন ক্যান টেক ইউ এভরিহোয়ার। মানে আইনস্টাইনের ভাষায় যদি আপনি কোনো কিছু ইমাজিন করতে পারি তার মানে সেটা অ্যাচিভও আমরা করতে পারবো, না হলে আমরা ইমাজিনই করতে পারতাম না। আর ইমাজিনেশন যদি করতে পারি মানে তালা যখন আছে চাবি আছে, সিচুয়েশন যখন আছে সলিউশন আছে। সমস্যা বলে পৃথিবীতে কিছু নেই, সবই এক একটা সিচুয়েশন। আমার কাছে যেটা সমস্যা আরেকজনের কাছে সেটাই তো একটা সুযোগ, সে ওই সুযোগের মধ্যে দিয়েই তো এগোচ্ছে। কেউ বলছে প্রেশার, কেউ বলছে প্রিভিলেজ, কেউ বলছে আমার দ্বারা হবে না, কেউ বলছে আমার দ্বারাই হবে। ওই দেখার দৃষ্টিভঙ্গি ওই এন্ডলেস হোপ আর হোপলেস এন্ড। মানে একজন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে বলছে আমার আর কোনো আশা নেই, হোপলেস এন্ড। একজন ওইখানেই দাঁড়িয়ে বলছে এখনই তো আমার আশা আকাশে ওড়ার, এন্ডলেস হোপ। সেই ছোট্ট একটা গল্প না বললে হয়তো এটাকে কনক্লুড করতে পারবো না। এক রাজার বাজ পাখি পোষার শখ। সেই রাজা বাড়িতে 2000 বাজ পাখি যে দেশেই যায় সে দেশ থেকে তিনি বাজ পাখি নিয়ে আসেন। তো দুটো বাজ পাখি তিনি নিয়ে এসছেন একটা দেশ থেকে, এবং সেইখানে যখন উনি দেখতে পেলেন যে বাজ পাখি যে ট্রেন করবে দেখছে একটা আকাশে উড়ছে আরেকটা উড়ছে না। মহারাজ তখন তাকে ইনস্ট্রাকশন দিলেন এমন কাউকে খুঁজে আনো যে ওই বাজ পাখিকে ওড়াতে পারে, তাকে আমি অনেক স্বর্ণ মুদ্রা দেবো। এক গরিব চাষি এসে বলল আমি উড়িয়ে দেবো, কিন্তু 5 দিন আমাকে আপনার বাজ পাখিটাকে অবজার্ভ করতে দিতে হবে। মহারাজ রাজি হলেন, কিন্তু শর্ত এটাই দিলেন আমি কিন্তু 20,000 বেদ মারবো। এই কথা শোনার পরেও সে রাজি হওয়ার পর সত্যি একদিন দেখলো বাজ পাখিটা উড়ছে। মহারাজ তাকে যখন জিজ্ঞেস করলো কি করে তোমার বাজ পাখি ওড়ালে, বললো ওই বাজ পাখিটা বেরিয়ে না একটা গাছের ডালে বসতো, আমি গিয়ে ওই ডালটাই কেটে দিয়েছি। দ্য ডাল ইজ ডাউট, দ্য ডাল ইজ অজুহাত। ডান হাত বাঁ হাত দিয়ে কাজ করুন, অজুহাত দেখালে কিন্তু সাকসেস হওয়া যাবে না। এখানেই আমরা শেষ করছি। আমাদের ঘড়ির কাঁটা বলছে শেষ করতে হবে, কিন্তু মনের কাঁটা বলছে একদম শেষ করা উচিত নয়। হুম। এই আলোচনা চলতে থাকুক। নিশ্চয়ই অস- আরো একদিন আমরা আনবো, আবারও আমাদের যা প্রশ্ন আজ হলো না সেদিন হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে বললেন এবং প্রত্যেকটা জিনিস গল্প দিয়ে বুঝিয়ে বললেন।